আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের একটি ভিডিওকে পর্যালোচনা করব। এই ভিডিওটি তিনি ৫ বছর আগে প্রকাশ করেছিলেন। তিনি আসলে প্রকাশ করেননি। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি নামে একটি আম ইউটিউব চ্যানেল সেটি প্রকাশ করেছিল। তিনি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্টদের উদ্দেশ্যে, মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ এরা অবশ্য আম এমবিবিএস পাস করা ডাক্তার স্টুডেন্ট। তো তাদের উদ্দেশ্যে কিটোজেনিক ডায়েট সম্পর্কে তথ্য আম শেখাতে গিয়ে তিনি এই আম উম উপস্থাপনাটি করেছিলেন এবং জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি সেই উপস্থাপনাকে YouTube এ প্রকাশ করেছে। তো এটার শিরোনাম তিনি দিয়েছিলেন বা তারা দিয়েছে যে, "ট্রুথস অ্যাবাউট কিটো ডায়েট" ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। তো আম এই ভিডিওটিকে আজকে আমি আপনাদের সামনে প্রচার বা পর্যালোচনা করব। তার কারণ হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বাংলাদেশের মানুষের এই টাইপ 2 ডায়াবেটিসের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথে একটা মানে ভীষণ বড়, বিশাল বড় অন্তরায় সৃষ্টি করেছিলেন। এই ভিডিওতে তিনি যে তথ্য, যে অ্যাম দাবিগুলো করেছেন, তার অনেকগুলোই আসলে ভ্রান্ত দাবি, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। তো এই সমস্ত ভ্রান্ত দাবির মাধ্যমে তিনি আসলে বাংলাদেশের জাতিগতভাবে আমরা যে টাইপ 2 ডায়াবেটিসের অভিশাপ থেকে মুক্তি পেতে পারতাম, তিনি সেই পথটিকে বন্ধ করে দিয়েছেন। তো একজন প্রফেসর ডাক্তার হিসেবে জুনিয়র ডাক্তাররা তো বটেই, এমনকি উনার থেকে সিনিয়র আরো বড়, বড় ডাক্তার যারা রয়েছিলেন, অন্যান্য বিভাগের যে ডাক্তার, তারাও কিন্তু উনার এই উপস্থাপনাকে সত্য, সঠিক বলে ধরে নিয়ে তারপরে কিটোজেনিক ডায়েট সম্পর্কে সম্পূর্ণ রকমের একটা ভ্রান্ত ধারণা নিয়ে এগিয়ে গিয়েছেন। এবং সেই ধারণা এখন আ অনেক ডাক্তারের মনের মধ্যেই গেঁথে গিয়েছে এবং এখন সঠিক তথ্য তাদের কাছে দিলে, যেহেতু এই ভ্রান্ত ধারণার বিরোধী সে কথাগুলো, তারা সেই সঠিক তথ্যকেও, সঠিক ধারণাকেও গ্রহণ করতে চাইছেন না। কারণ ভ্রান্ত ধারণা এসেছিল একজন প্রফেসরের কাছ থেকে। সুতরাং তারা সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আ আমি আজকের আলোচনায় আপনাদেরকে কিছু দলিল অবশ্যই দেখাবো। তো চলুন ১ম দলিল দেখাই যে ওনার এই উপস্থাপনাটা অন্য প্রফেসরদেরকে যে প্রভাবিত করেছে তার প্রমাণ। আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি একটি ভিডিও যার শিরোনাম ছিল কিটো ডায়েট কতটা উপকারী স্বাস্থ্যের জন্যে স্ল্যাশ বেনিফিশিয়াল হাউ শব্দটা বাদ পড়েছে আরকি। বেনিফিশিয়াল ইস দ্য কিটো ডায়েট ফর হেলথ মেডিভয়েস। মেডিভয়েসের এই ভিডিওটি চলুন আমরা একত্রেই দেখি। এটা নিয়ে আমাদের ঢাকা মেডিকেলের বর্তমানে যে এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান আছে, ইন্দ্রজিৎ প্রসাদ, ও চমৎকার একটি লেকচার দিয়েছিল। তো শুনলেন তাহলে যে প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী তিনি দাবি করলেন যে প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ একটি চমৎকার লেকচার দিয়েছিলেন এবং তিনি আমরা যেই লেকচারটিকে আজকে পর্যালোচনা করব সেই লেকচারটির কথাই এখানে আ মিন করছেন। উনার এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল ৪ বছর আগে বা পাবলিশ করা হয়েছিল ৪ বছর আগে। আর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের ভিডিওটি ৫ বছর আগে। তো আমরা ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরীর সম্পর্কেও আরো একটু এখানে দেখব। কারণ উনি বাংলাদেশে গোল্ড মেডালিস্ট কার্ডিওলজিস্ট নামে আ উনাকে উনার প্রচার করা হয়। কিন্তু বুদ্ধিবৃত্তিক দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আম উনিও সাংঘাতিক বুদ্ধিমান মানুষ আসলে নন। তো চলুন কথাগুলো শুনলেই বুঝতে পারবেন আশা করি। কিন্তু আমরা বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণ উনার কথাটি শুনব। কিছু ডায়েট সম্বন্ধে ডব্লিউএইচও এর ভার্ডিক্ট কি জানেন? ডব্লিউএইচও গবেষণা করে বলেছে, কিছু ডায়েট চমৎকারভাবে ওজন কমায়, ওজন কমায়, কোলেস্টেরলও অনেকখানি কমায় কোলেস্টেরল এবং কমায়, হ্যাঁ, সুনিশ্চিতভাবে আয়ুও কমায়। সুনিশ্চিতভাবে আয়ুও কমায়। মানে longevity কমায়। তো একজন কার্ডিওলজিস্ট হিসেবে এই কথা মেনে নেওয়া বা এই কথা আ সম্পর্কে যথাযথভাবে খোঁজ না নিয়ে মেনে নেওয়াটা আমার কাছে অত্যন্ত বোকার মতন কাজ বলে মনে হয়েছে। কারণ ওজন কমা, কোলেস্টেরল কমা
যদি কোনো ডায়েটের মাধ্যমে সেটা করা সম্ভব হয় এবং হৃদরোগের বড় দুটো ঝুঁকির কারণ হিসেবেই এই স্থূলতা এবং কোলেস্টেরলকে ধরা হয়। তাহলে যদি কোলেস্টেরলও কমে, ওজনও কমে তাহলে মৃত্যুর ঝুঁকি বাড়ে কি করে? তাই না? এই প্রশ্নটি তো সাধারণ মানুষের মধ্যেই আসবে। একজন কার্ডিওলজিস্টের মাথায় তো অবশ্যই আসা উচিত। তো যাই হোক, চলুন তারপরের কথাগুলো শুনি। আমি আর কিছু বলব না। শুধু একটা জিনিস বলি, খাবার কিন্তু সৃষ্টিকর্তা আমাদের উপভোগের জন্য, আমি বেঁচে থাকার জন্য গতিটা একটু বানিয়েছেন। বাড়িয়ে দিই। কারণ তার মধ্যে আচ্ছা না, গতিটি এক্সট্রিম পাচ্ছি কোনো না। কিছুই কিন্তু আমাদের জন্য ভালো নয়। কোরআন শরীফে একটা আয়াত হলো, "ডু গুড ডিডস ইন মডারেশন।" তুমি ভালো কাজও মাত্রা রেখে করো। কাজেই কোনো একটা ডায়েট সাংঘাতিক রকম ফলো করে পুরো কার্বোহাইড্রেট বাতিল করে দিয়ে আমি যদি মনে করি যে আমি সাংঘাতিক ভালো থাকবো, থাকবো না। একজন চিকিৎসকের মুখ থেকে যিনি বিজ্ঞান নির্ভর তথ্য মানুষের মধ্যে প্রচার করেন, তার মুখ থেকে এই কথা শুনে আমি খানিকটা হতাশ। মানে ধর্ম অবশ্যই আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলুন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা কোথাও আ একেবারে সবই আমাদের খেতেই হবে এমন কথা দেখিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উম সব সাধারণ মানুষ হিসেবে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যেহেতু সব রকমের খাবারই আমরা দেখি খেয়েছেন। কিন্তু একজন অসুস্থ মানুষ কি সেই একই কাজ করতে পারবেন? একজন অসুস্থ মানুষ যিনি টাইপ 2 ডায়াবেটিক, যার শর্করা জাতীয় খাবার খেলে যার রক্তে চিনি বেড়ে যায় এবং চিনি বেড়ে যাওয়ার কারণে তার দেহে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়। তার জন্যে কি সেই একই নিয়ম খাটবে? না, খাটবে না। তো এই সাধারণ কথাটা যদি একজন আম অত্যন্ত উচ্চমানের কার্ডিওলজিস্ট বুঝতে না পারেন, একজন প্রফেসর পর্যায়ের কার্ডিওলজিস্ট বুঝতে না পারেন, তখন তার যোগ্যতা সম্পর্কে আসলে আমার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যায়। পরশুদিন আমি একটা এনজিওগ্রাম করেছি। ভদ্রলোকের সাংঘাতিক অবস্থায় একটা হার্ট অ্যাটাক হয়েছে। তার আর্টারিতে ব্লক আছে, তাকে বাইপাসে যেতে হতে পারে অথবা কমপ্লেক্স পিসিআই। ছেলে বলছে, "আমার সাংঘাতিক ক্ষেপে যাচ্ছে যে আমি এই একজন কারো একজনের নাম উল্লেখ করে বলছি, তারপর খুব ক্ষেপে যাচ্ছে।" আমি বললাম, "কেন ভাই?" আমি ১ম এ বুঝতে পারিনি। বলে, "হ্যাঁ, উনার ওই কিটো ডায়েটের বক্তৃতায় আমার বাবা এমনভাবে বুঝেছে, ওই মহানন্দে খালি গরুর গোশত চালিয়ে খাচ্ছে।" বলে, তো তাহলে গল্পটা শুনে অ্যাম বুঝতে পারছেন যে একজন লোকের হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে একজন ডাক্তারের বলতে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথাই বলা হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশে ওই সময়টাতে ডাক্তার জাহাঙ্গীর কবিরই কিটোজেনিক ডায়েটের সুফল সম্পর্কে তিনি যদিও কিটোজেনিক ডায়েট শব্দটি ব্যবহার করেননি, কিন্তু মূল মন্ত্রটা বাংলাদেশে প্রচার করছিলেন এবং তাকে যদি তার যুক্তিগুলোকে পর্যালোচনা করে, তার উপস্থাপিত প্রমাণগুলোকে পর্যালোচনা করে এই আমাদের এই প্রফেসররা যাদেরকে আমি আসলে ঠিক শ্রদ্ধা করি না এখন আর। এই প্রফেসররা যদি তাদের তার উপস্থাপিত যুক্তিগুলোকে বা প্রমাণগুলোকে যাচাই করতেন, তাহলে উনারাও দেখতে পেতেন যে ডাক্তার জাহাঙ্গীর কবির আসলে সঠিক কথা বলছেন। কিন্তু উনারা সেটা করেননি। আ উনারা এর বিরোধিতা করতে হবে সেইরকম একটা অবস্থানে চলে গিয়েছেন কোনো প্রমাণ ছাড়া। "না, এটা আমার খুব লাভ হচ্ছে।" তো লাভ তো এটাই হইছে। আমার বাবা আমাদের ৩ ভাইদের থেকে উনি তার থেকে বেশি কাজকর্ম করতেন। এখন এটা হার্ট অ্যাটাক হয়ে পড়ে আছেন। উনি আমার সংসারে আমাদের ফ্যামিলির একমাত্র মানে উপার্জনকারী ব্যক্তি। উনাকে কেন্দ্র করে আমরা সবাই আছি। উনি যদি ভালো না থাকেন, তাহলে আমাদের অবস্থা ছন্নছাড়া। আমি সবাইকে বলব, তো কথা শুনেই বুঝতে পারছেন যে গল্পটাও একটুখানি অতিরঞ্জিত মনে হচ্ছে আমার কাছে। কারণ আ যিনি প্রতিবাদ করছেন, কথা শুনে মনে হচ্ছে তিনি প্রাপ্তবয়স্ক যুবক বয়সের। আবার তিনি কর্মক্ষম নন। তার রোজগারের বিষয়টাও তার বাবার উপরে। তো তখন গিয়ে মনে হচ্ছে ক্লাস 5 এ পড়া ছেলে। তো যাই হোক, এরকম গল্প এর আগে আমি অন্য ডাক্তারদেরও দেখেছি। গল্প একখানা বলে ফেলেন। কিন্তু সেই গল্পটা যদি আমরা একটু সূক্ষ্মভাবে বিচার করি তাহলে দেখা যায় যে এটা সত্যি হবার কোনো উপায় নেই। তো যাই হোক, এর পরের কথাগুলো আমরা একটু কিটো শুনব। ডায়েট সম্বন্ধে WHO কি বলছে? জাস্ট সেটা একটু গুগল মামাকে সার্চ করে জিজ্ঞেস করে নিন। "ওগো গুগল মামা, বলো দেখি কিটো ডায়েট সম্বন্ধে WHO কি বলছে?" উত্তরটা দেখবেন। আমি ভুল করে ওনার এই ভিডিও দেখার পরে এই কাজটি করেছিলাম। এবং এই কাজটি করার পরে ফলাফল যেটা হয়েছিল সেটা আপনাদেরকে দেখাই। আমি গিয়ে Google এর মধ্যে জিজ্ঞেস করেছিলাম যে WHO কিটোজেনিক ডায়েট সম্পর্কে কি বলে? এবং বিশেষ করে আয়ু কমার ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট সম্পর্কে WHO কি বলে? তো তাতে Google এর AI যে এখন আসলে সমস্ত তথ্যগুলোকে অ্যা
পড়ে নিয়ে সেটাকে সংশ্লেষণ করে তারপরে আমাদেরকে যে সারমর্ম সেটা দিতে পারে, এআই আমাকে বলল, এআই ওভারভিউর যে রেজাল্টটা দেখুন এখানে লেখা রয়েছে, "নো মেজর গ্লোবাল হেলথ অর্গানাইজেশন ইনক্লুডিং দি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO অফিসিয়ালি সাজেস্ট দ্যাট আ কেটোজেনিক ডায়েট রিডিউসেস longevity" তো WHO তো বটেই, এমনকি অন্য কোনো আ স্বাস্থ্যর সম সম্পর্কিত যে অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, কিটোজেনিক ডায়েট করলে আমাদের আয়ু কমবে এইরকম কথা বলে নাই। আচ্ছা, সঙ্গে আ এই সিদ্ধান্ত বা এই তথ্যগুলো দেয়ার আম বা যেখান থেকে এই তথ্যগুলো পাওয়া গিয়েছে, সেটাও তো এআই আমাদেরকে দেখিয়ে দেয়। ডান পাশে সেটা দেখানো ছিল এবং তাতে ১ম যে স্টাডিটা আমি দেখতে পেলাম, সেই স্টাডিটার নামই ছিল "A ketogenic diet extends longevity and health span in adult mice" তো ketogenic ডায়েট আ আয়ু বাড়িয়েছে প্রাপ্তবয়স্ক ইঁদুরের মধ্যে। মানে longevity এবং health span তার স্বাস্থ্যকে উন্নত করেছে ইঁদুরের ক্ষেত্রে। অবশ্যই ইঁদুরের ক্ষেত্রে যে প্রমাণ সেটা মানুষের ক্ষেত্রে হবেই তা নয়। কিন্তু পরবর্তীতে এই নিয়ে আরো অনেক গবেষণা হয়েছে, মানুষের উপরে গবেষণা হয়েছে এবং দেখা গেছে যে মানুষের উপরে এর চমৎকার প্রভাব আছে। মানুষের স্বাস্থ্য উ উ পুনরুদ্ধারে, ওজন কমানোর ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিসকে নিষ্ক্রিয় করে ফেলার ক্ষেত্রে আর এপিলেপসি রোগের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েটের ভূমিকা তো সবাই স্বীকার করেন, তাই না? তো বর্তমানে কিটোজেনিক ডায়েটের ব্যবহারটা আরো অনেক অসুখের ক্ষেত্রে দেখা হচ্ছে। ক্যান্সার রোগ, মানসিক রোগ পর্যন্ত, নিউরোলজিক্যাল রোগ তো বটেই। এমনকি এম এ এ অর্থাৎ কিটোজেনিক ডায়েট এর মাধ্যমে মেটাবলিক যে অসুখ যেগুলো বা বিপাক সম্পর্কিত অসুখ যেগুলো রয়েছে, তার প্রায় সবগুলোতেই আমরা কিছু ইতিবাচক ভূমিকা দেখি। কোনোটাতে খুব বেশি, কোনোটাতে কিছু কম। কিন্তু ইতিবাচক ভূমিকা কেটোজেনিক ডায়েট এই সমস্ত রোগের ক্ষেত্রে রাখে। তো উনার কথা মতোই সার্চ করার পরে দেখলাম যে উনার কথাটা একেবারেই ভুল। তো উনি আসলে মানে কোত্থেকে এই খবর পেয়েছেন আল্লাহই জানে এবং নিজে যে জিনিসটাকে যাচাই করে নিশ্চিত হবেন যে আসলে WHO এই কথাটা বলেছে, সেটা তিনি করেননি। যেটা একজন প্রফেসরকে মানায় না। তো যাই হোক আমরা চলুন মূল আলোচনায় ফিরে যাই এবং রিভিউটা কন্টিনিউ করি। ফিরে এলাম আমরা অ মূল যে ভিডিওটাকে আজকে রিভিউ করব বা যে লেকচারের কথা আ ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী উল্লেখ করলেন, সেই লেকচারে। তো আমি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবার সম্ভাবনা, সেজন্যে আমি চেষ্টা করব যত কম কথা বলে পারা যায়, আপনাদেরকে শুধু জায়গা মতন আ কিছু দলিল দেখাবার চেষ্টা করব। তো চলুন তাহলে কথাগুলো আমরা শুনতে শুরু করি। কেটোজেনিক ডায়েট অথবা কেটো ডায়েট যাকে বলা হয় সংক্ষেপে সেটা। এটা কি কেটো ডায়েট? কেটো ডায়েট হচ্ছে যে মার্কড রিডাকশন ইন দ্য কার্বোহাইড্রেট দ্যাট ইস লেস দ্যান 50 গ্রাম পার ডে। 50 to 60 গ্রাম পার ডে যদি কম আমরা খাই তাহলে কিন্তু এটাকে আমরা কেটোজেনিক ডায়েট বলব এবং রিলেটিভ ইনক্রিজ ইন দ্য প্রপোর্শন অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো কেটোজেনিক ডায়েটের ক্ষেত্রে লেস দ্যান 50% 50 গ্রাম পার ডে এটা হলে কেটোজেনিক ডায়েট হবে হয়তো। কিন্তু ২০ গ্রামেরও কম যদি আমরা খাই, তাহলে নিশ্চিতভাবে কেটোজেনিক ডায়েট হবে। ডিউক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যান তিনি কেটোজেনিক ডায়েট নিয়ে সেই ১৯৯৮ সাল থেকে গবেষণা করছেন। তো তিনি তার রোগীদের মধ্যে ২০ গ্রাম সর্বোচ্চ ২০ গ্রাম শর্করা খাওয়ার অনুমোদন দেন এবং তিনি আ ওজন কমানো, টাইপ 2 ডায়াবেটিস নিষ্ক্রিয় করা, এমনকি ওজন কমাতে গিয়ে সঙ্গে দেখেছেন যে মানসিক রোগ ভালো হয়ে গিয়েছে। এরকম আ অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। তো কিন্তু উনার যে আ পিয়ার রিভিউড যে পাবলিকেশন, যে রিসার্চ পেপার গুলো, সেখানেও তিনি দেখিয়েছেন যে কিটোজেনিক ডায়েটটা আসলে একটা নিরাপদ ডায়েট এবং সেই গবেষণাটি প্রকাশ হয়েছিল ২০০২ সালে। বহু বছর আগে। ঠিক আছে? তো আর এই লেকচারটি করা হয়েছিল ২০২০ সালের দিকে। মানে ১৮ বছর আগে ওই গবেষণাটি প্রকাশ করা হয়েছিল। আরো একটা জিনিস এখানে আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যেই গবেষণাপত্র থেকে এই কিটোজেনিক ডায়েট সম্পর্কিত তথ্যগুলো ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ তুলে এনেছেন, সেই গবেষণাপত্রের নাম দেখে আমি বুঝতে পারছি যে ডক্টর রিচার্ড ভিচ নামে একজন গবেষকের একটি আ গবেষণাপত্র থেকে তথ্যটি তুলে এনেছেন। তো ডক্টর রিচার্ড ভিচ আসলে কিটোন এর উপরে গবেষণা করে, কিটোজেনিক ডায়েটের উপরে গবেষণা করে, কিটোজেনিক ডায়েটটা যে মানুষের জন্য অত্যন্ত আ আশাব্যঞ্জক একটা ডায়েট, এই তথ্যটা উনার কাছ থেকে আ মানে উনি ওই যেই কয়জন গবেষক আসলে এই উম ভাবে কিটোজেনিক ডায়েটকে দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন, তাদের গবেষণার মাধ্যমে রিচার্ড ভিচ হচ্ছেন তাদের মধ্যে একজন। তো তার
এই পেপারটি যদি পুরোপুরি উনি পড়তেন, তাহলে এই কেটোজেনিক ডায়েট সম্পর্কে নেতিবাচকভাবে চিন্তা করার আগে আ অনেকগুলো প্রশ্ন উনার মাথায় আসতো। তো আমার মনে হচ্ছে যে তিনি কিটোজেনিক ডায়েটের সংজ্ঞাটাকে সংগ্রহ করার জন্যে সেই গবেষণা পত্রটিকে ব্যবহার করেছেন কিন্তু পুরোটা পড়ে দেখেননি। যাই হোক, সেটা অবশ্য আমার সন্দেহ। তো আমরা বাকি কথাগুলো শুনি। যে খাবারের মধ্যে প্রোটিন এবং ফ্যাট বেশি থাকবে এবং ৫০ গ্রামের কম কার্বোহাইড্রেট থাকবে, দ্যাট ইস 10% এর থেকে কম কার্বোহাইড্রেট থাকবে, সেটাকে আমরা ট্র্যাডিশনালি বলছি স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। এবং সেই কেটোন বডি কিভাবে তৈরি হয় আপনারা জানেন, যখন আপনি ৫০ গ্রামের কম ৫০ থেকে ১০০ গ্রামের কম কার্বোহাইড্রেট খাবেন, তখন যেটা হবে যে লেস ইনসুলিন প্রোডাকশন হবে। ইনসুলিন প্রোডাকশনটা কমে যাবে এবং এই যে আমাদের যে ফুয়েল কেমন সেটা কোত্থেকে আসবে? ডিক্রিজ ইন দ্য ব্রেকডাউন অফ দ্য ফ্যাট অ্যান্ড রিলিজ ইন দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড টু দ্য প্রোভাইড এনার্জি। এনার্জি প্রোভাইড করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড মোবিলাইজড হবে এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজেশন হবে, কেটোন বডি তৈরি হবে এবং কেটোন বডিগুলা কেটোসিস তৈরি করবে। এই যে কেটোসিস, এটা ২ টা লেভেল আছে। সিভিয়ার কিটোন বডিগুলো কিটোসিস তৈরি করবে না, বরং কিটোসিস প্রক্রিয়ায় কিটোন বডি তৈরি হবে। সঠিক কথাটা হচ্ছে সেটা। চর্বি ভাঙার প্রক্রিয়ায় কিটোন তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় কিটোসিস, কিটোজেনেসিস এবং সংক্ষেপে কিটোসিস। তো আম এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে যে কিটোসিস প্রক্রিয়াটা কিভাবে ঘটে। আর কিটোসিস তাহলে কি হচ্ছে? আমাদের দেহের মধ্যে জমে থাকা যে চর্বি, সেই চর্বি যখন দেহ ভাঙতে শুরু করছে শক্তি উৎপাদনের জন্য, তখন কিটোসিস হচ্ছে। তো সেই আলোকে চর্বি ভাঙা কিন্তু যদি কেউ ওজন কমাতে চায় তার জন্য খুব ভালো। যদি কেউ টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলেই তাদেরকে ডাক্তাররা বলেন যে আপনার ওজন কমাতে হবে। তো চর্বি কমলে ওজন কমবে। ওজন কমলে টাইপ 2 ডায়াবেটিস ভালোর দিকে যাবে। এটাকে ম্যানেজ করা সহজ হবে। তো তাহলে শুরুতেই কিন্তু আমরা ইঙ্গিত পাই যে কিটোজেনিক ডায়েটটা এক্ষেত্রে আমাদেরকে উপকারী ভূমিকা রাখবে। এই চিত্রে আরো লক্ষণীয় যে ব্যাপারগুলো রয়েছে, যেমন দেখুন এখানে আ ব্রেকডাউন অফ ফ্যাটস, এখানে ডিক্রিজিং লিখেছে, সেটা ভুল। কারণ ফ্যাট ভাঙা বাড়লে পরে অর্থাৎ ইনক্রিজ হলে পরে তখন কিটোজেনেসিস হয় বা কিটোসিস হয়। তো কার্বোহাইড্রেটের খাবার পরিমাণ দৈনিক ৫০ থেকে ১০০ গ্রাম এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আরো কার্যকর হবে যদি কেউ ২০ গ্রাম বা তারও কম খায়। এমনকি কেউ যদি না খায় শর্করা জাতীয় খাবার সারাদিনে, তাতেও কোনো দোষ নেই আসলে। তো অ্যাম অ্যা শক্তি এই অবস্থায় যদি আমরা শর্করা না খাই তাহলে শক্তি পায় কোত্থেকে? এখানে পরিষ্কার তিনিও লিখে দিয়েছেন যে শক্তিটা আসে এই চর্বি ভাঙিয়ে। আর ওজন কমাতে বা টাইপ 2 ডায়াবেটিসকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্যে চর্বিটা দেহে যদি কম থাকে, চর্বিটাকে যদি আমরা পুড়িয়ে খরচ করে ফেলতে পারি, সেটা একটা ভালো জিনিস। কিন্তু আমাদের এই প্রফেসর সাহেবের মাথায় সেটা কিন্তু ঢোকেনি। তো আ যাই হোক চলুন তারপরে তার কথাগুলো শুনি। কেটোসিস যেটা, সেটার জন্য কেটোএসিডোসিস হয়। যখন 20 এর বেশি লেভেল হয়ে যাবে ব্লাডে, তখন কেটোএসিডোসিস। আহ! আমার আওয়াজটা কি হলো? চট করে গন্ডগোল করল। মাফ করবেন আমার হেডফোনের কানেকশন একটু গন্ডগোল হয়েছিল। যার কারণে আমাকে আবার একটুখানি পিছিয়ে আসতে হয়েছে। তো আবার শুরু করছি। সেই কেটোন বডি কিভাবে তৈরি হয় আপনারা জানেন। যখন আপনি ৫০ গ্রামের কম ৫০ থেকে ১০০ গ্রামের কম কার্বোহাইড্রেট খাবেন, তখন যেটা হবে যে লেস ইনসুলিন প্রোডাকশন হবে। ইনসুলিন প্রোডাকশনটা কমে যাবে এবং এই যে আমাদের যে ফুয়েল কেমন সেটা কোত্থেকে আসবে? ডিক্রিজ ইন দ্য ব্রেকডাউন অফ দ্য ফ্যাট অ্যান্ড রিলিজ ইন দ্য লার্জ অ্যামাউন্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড টু দ্য প্রোভাইড এনার্জি। এনার্জি প্রোভাইড করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড মোবিলাইজড হবে এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডাইজেশন হবে, কেটোন বডি তৈরি হবে এবং কেটোন বডিগুলা কেটোসিস তৈরি করবে। এই যে কেটোসিস, এটা ২ টা লেভেল আছে। সিভিয়ার কেটোসিস যেটা, সেটার জন্য কেটোএসিডোসিস হয়। যখন 20 এর বেশি লেভেল হয়ে যাবে ব্লাডে, তখন কেটোএসিডোসিস হয়। আর এখানে কি হয়, মডারেট অ্যামাউন্ট অফ কেটোএসিডোসিস হয়। মডারেট অ্যামাউন্ট অফ কেটোএসিডোসিস হলে, মডারেট অ্যামাউন্ট অফ কেটোএসিডোসিস যেমন 7 এর মতো থাকে কেটোন বডি ব্লাডে, তখন আমরা মডারেট কেটোসিস হয়। এটাও কিন্তু এটা কেটো ডায়েট করলে এরকম 7 এর কাছাকাছি যায় কেটোন বডি লেভেল। তো এই লেভেলটা একটু মনে রাখা দরকার। যদি কারো কিটোনের মাত্রা রক্তের মধ্যে আ ৭ মিলিমোল থাকে, উনিই বলছেন যে সাধারণত ৭ মিলিমোল থাকে। আর ২০ এর উপরে গেলে তখন সেটা হচ্ছে কিটোঅ্যাসিডোসিস, যেটা মারাত্মক, যেটা জীবনঘাতী হতে পারে। তো মানুষের ক্ষেত্রে সাধারণত আসলে ৭ মিলিমোল পর্যন্তও কিটোনের মাত্রা ওঠে না সাধারণ অবস্থায়। আ ০.৫ থেকে শুরু হয় এবং ৩.৫ মাত্রায় যদি কেউ তুলতে পারে তাহলে সেটাকে খুব ভালো আ মাত্রায় কিটোন তৈরি হওয়া বলে। তো ৬-৭ মাত্রায় উঠতে পারে যদি কেউ লম্বা সময় উপোস করে এবং তার সঙ্গে ব্যায়াম করে ইত্যাদি। যেমন ডক্টর ড্রেনিকের করা একটি গবেষণাতে এবং ডক্টর জর্জ কে হিলের করা একটি গবেষণাতে মেডিকেল স্টুডেন্টদেরকে ২১ দিন না খাইয়ে রাখা হয়েছিল।
কয়েকজন মোটা আ মেডিকেল স্টুডেন্টকে ২১ দিন না খাইয়ে রেখে তারপরে তাদের রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছিল যে তাদের কিটোনের মাত্রা ৭ মিলিমোলে উঠেছে। কারো ৬, কারো ৭ এই মাত্রায় উঠেছে। ২১ দিন পুরো উপোস করার পরে। তো এই ৭ মাত্রায় তোলাটা মানুষের মানে সাধারণভাবে প্রায় অসম্ভব। আ বিশেষ অবস্থা ছাড়া এটা তৈরি হয় না। আর যদি এর থেকেও বাড়তে শুরু করে তখন আমাদের দেহের মধ্যেই ব্যবস্থা রয়েছে যে দেহ নিজেই এই কিটোন উৎপাদনটাকে আটকে দেয়, বন্ধ করে দেয়। সুতরাং ২০ মাত্রায় উঠতেই পারে না। ২০ মাত্রায় উঠতে পারে যদি মানুষটা টাইপ 1 ডায়াবেটিক হন। কারণ তার দেহে এই কিটোসিসকে থামানোর যে পদ্ধতি ইনসুলিন নিঃসরণ সেটা হয় না। তো সেজন্যে তার ক্ষেত্রে এটার একটা বিপদ রয়েছে। তিনি যদি ইনসুলিন ইনজেকশন সময় মতন গ্রহণ না করেন, তাহলে না খেয়ে থেকে কেটোজেনিক ডায়েট করলে তার কিটো অ্যাসিডোসিস হবার ভয় থাকে। তো যাই হোক, চলুন তাহলে পরের কথাগুলো আমরা শুনি। তো এই কেটোসিস হলে কি হয়? কেটোসিস হলে হাঙ্গারটা সাপ্রেস হয়। মানুষের ক্ষুধা কমে যায়। কেমন? ক্ষুধা ক্ষুধা কমে জমে গেলে যায়। মানুষ কম ক্যালোরি ইনটেক করে। ব্রেক ডাউন দ্য মাসল, হার্ট অ্যান্ড আদার অর্গানস কিন্তু ব্রেক ডাউন হতে যেতে থাকে এবং প্রোটিন এটা সঠিক কথা না। এটা আসলে ভ্রান্ত ভুল ধারণা। কিন্তু উনি এই তথ্যগুলোর যে কোত্থেকে পেয়েছেন তার কোনো রেফারেন্স উল্লেখ করেননি। এই স্লাইডের মধ্যে কোনো রেফারেন্স নেই। যার কারণে আমি এগুলোকে যে যাচাই করব যে কোত্থেকে তিনি পেয়েছেন সেটা করতে পারছি না। কিন্তু আম কেটোজেনিক নিউট্রিশন এর উপরে আমি যেহেতু প্রশিক্ষিত আচ্ছা চট করে এই আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার সার্টিফিকেট। আমি ২০২০ সালেই যেই সালে উনি এই লেকচারটা তৈরি করেছেন, ২০২০ সালেতেই আমি অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছিলাম আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে। তো সে কারণে এই কিটোজেনিক ডায়েট সম্পর্কে ইতিবাচক এবং নেতিবাচক সমস্ত দিকগুলো সম্পর্কেই আমাকে শিখতে হয়েছে। তো আম তো সেই শিক্ষার আলোকে এবং তারপরেও আমি আরো আমার শেখাকে চালিয়ে গিয়েছি। সেই আলোকেই কিন্তু আজকের এই পর্যালোচনা আমি করছি। তো চলুন তাহলে ফিরে গিয়ে আমরা মূল ভিডিওটা আবার দেখতে শুরু করি। is depleted after 50 to 60 days of এই ধরনের কেটো ডায়েট করলে এবং ফ্যাটি অ্যাসিড আর ব্রোকেন ডাউন টু প্রসেস কল্ড কেটোজেনেসিস এবং কি হয় ইনিশিয়ালি কিন্তু ওয়াটার লস হয় প্রচুর কেমন সবার একটা ধারণা আছে যে কেটো ডায়েট করলে প্রচুর ফ্যাট ভেঙে যাচ্ছে আমার ওজন কমে যাচ্ছে কিন্তু আসলে মেইনলি যা হচ্ছে ওয়াটার কেমন সেটা আপনি দেখতে পাবেন এবং ওয়াটারের পাশাপাশি কিন্তু আমাদের লিন বডি ম্যাসও কমছে কিন্তু বোন থেকেও কিন্তু আমাদের অনেক মিনারেল এগুলো বের হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ওজন কমার হিসেবে একটা কারণ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। এই কথাগুলো খানিকটা মিথ্যে কথা। কারণ হচ্ছে এই লিন মাস যেটাকে বলা হয়, সেখানে কিন্তু দেহের যে পানির ওজন সেটাও তার মধ্যেই থাকে। সুতরাং পানি কমে গেলে তখন লিন মাস কমবে। কারণ লিন মাস মানেই হচ্ছে এর একটা অংশ হচ্ছে পানি। সুতরাং দেহ থেকে পানি চলে গেলে লিন মাস কমবে। কিন্তু সেটা কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আসলে আমাদের দেহের পেশিকে হারাচ্ছি। বরং কিটোজেনেসিস যদি ঠিক মতন হয়, কেউ যদি কিটো ডায়েট করে, তার অর্থই হচ্ছে তার দেহে চর্বি রয়েছে, যেই চর্বি ভেঙে কিটোন তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যতক্ষণ চর্বি রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহ পেশিতে হাত দেয় না। কিন্তু যখন আর চর্বি কারো দেহে না থাকে, তখন দেহ এই পেশিতে হাত দেয়, পেশিকে খরচ করে। কিন্তু সেটা ঘটে starvation এর ক্ষেত্রে, মানে দুর্ভিক্ষের সময়। যখন আপনি খেতেও পাচ্ছেন না এবং সামনেও খাবার আশা নেই। কিন্তু উপোসের সময় এই ঘটনাটি এইভাবে ঘটে না। কারণ উপোসের সময় আমাদের দেহে জমে থাকা তো চর্বি থাকে। তো সেই চর্বি থেকেই দেহটা তখন চলতে থাকে। তো যাই হোক তারপরে চলুন বাকি কথাগুলো তো শুনি। কেটো ডায়েটের ধরনগুলো কি কি ধরনের কেটো ডায়েট রয়েছে? কেটো ডায়েট হচ্ছে ৪ ধরনের কেটো ডায়েট রয়েছে। হু, এটা হু। হচ্ছে ইন্টারন্যাশনাল যে পাবলিকেশনস গুলো সেটার মধ্যেই আসে যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট অথবা এসডিকে বলি। এসকেডি। এসকেডি হচ্ছে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। সেখানে কি হবে? সেখানে হচ্ছে 10% এর কম কার্বোহাইড্রেট থাকবে, 70% থাকবে ফ্যাট এবং 20% থাকবে প্রোটিন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেটো ডায়েট। আর কি আছে? সাইক্লিক্যাল কেটো ডায়েট। সাইক্লিক্যাল কেটো ডায়েটে কি থাকে? 5 ketogenic days followed by 2 high carbohydrate days কেমন? অল্টারনেটিভ করে কেটোজেনেসিস করা হয় এবং কেটো ডায়েট করা হয়। সেটা হচ্ছে যে ৫ দিন কেটো ডায়েট করা হয়, ২ দিন নরমাল খাবার খাওয়া হয়। এটাকে বলে সাইক্লিক্যাল কেটো ডায়েট। আর এটা হচ্ছে টার্গেটেড কেটোজেনিক ডায়েট অথবা টিকেডি। এখানে কি হয়? এডিশনাল কার্বোহাইড্রেট অ্যারাউন্ড দ্য পিরিয়ড অফ ইনটেনসিভ ফিজিক্যাল ওয়ার্কআউট। যখন আপনি প্রচুর ওয়ার্কআউট করবেন সেই সময়টাতে কার্বোহাইড্রেট এক্সট্রা খাইতে হয়। কেমন? এটার আরেক নাম হচ্ছে টার্গেটেড কেটো। আরেকটা হচ্ছে এইচপিকেডি সেটা বলে হাই প্রোটিন কেটো ডায়েট যেখানে 60% ফ্যাট থাকবে, 35% প্রোটিন এবং প্রোটিনের পার্সেন্টেজ বাড়ানো হচ্ছে এবং 5% কার্বোহাইড্রেট। এখানে কিন্তু হাই প্রোটিন কেটো ডায়েটে আরো কম কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে। I looked pretty healthy. এটা ইন্টারন্যাশনাল জার্নালে আছে। আপনারা দেখে নিতে পারেন। তো কেটোজেনিক ডায়েটের রকম নিয়ে আমি আসলে বিশেষ কিছু বলব না। কারণ রকম বিভিন্নভাবে করা হয়েছে। এই কম্পোজিশন কি, তারপরে আ কে প্রপোজ করেছেন,
তারপরে এপিলেপসি রোগীদের জন্যে কতটা চর্বি এতে রাখা আছে তার উপর ভিত্তি করেও রকমভেদ করা হয়েছে। তো সেগুলো নিয়ে উনি যে তথ্য দিয়েছেন আমি সেগুলোকে বিশেষ করব না। তো আ পরবর্তী কথাগুলো চলুন শুনি। এবং এই যে কেটো ডায়েট করার কি বেনিফিট? কেটো ডায়েট করার বেনিফিট হচ্ছে has been shown to produce beneficial metabolic effect in the short term। কেমন? শর্ট টার্মে কিন্তু মেটাবলিক ইফেক্ট পাওয়া যায়। কি হয়? ওজন কমে যাবে। খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে। হেলথ প্যারামিটারস associated carrying the excessive অনেক ওজন বেশি থাকলে যেটা ওজন কমে গেলে কি হবে? হাঁটুতে ব্যথা হচ্ছে, ব্যথাটা কমে গেল। কেমন? সুগার বেশি আছে, সুগারটা কমে গেল। প্রেশার বেশি আছে, প্রেশারটা কমে গেল। কেমন? হঠাৎ করে যদি আপনি ওজন কমিয়ে ফেলেন তাহলে এই যে রিলেটেড যেটা হচ্ছে আর ট্রাইগ্লিসারাইড এর পরিমাণ কমে যাবে। এটা কিন্তু শর্ট টার্ম বেনিফিট। আমি আবারও বলছি আপনি কিন্তু শর্ট টার্ম বেনিফিট পাচ্ছেন। কেমন? এবং এই শর্ট টার্ম বেনিফিটটাই যদি আমি দীর্ঘদিন ধরে করি, তাহলে সেটা লং টার্ম বেনিফিট হয়ে যাবে। শর্ট টার্মে আমি বেনিফিট পাচ্ছি, তার মানে যে লং টার্মে এটা করলে এটা আমার ক্ষতি করবেই, তা কিন্তু বলতে পারি না। এই গবেষণাগুলোতে শর্ট টার্ম শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ গবেষণাগুলো ছিল স্বল্প সময়ের জন্যে। সুতরাং কেউ দীর্ঘ সময়ের জন্য গবেষণা না করে তো তারা দাবি করতে পারেন না যে এটা দীর্ঘ সময়েও একই রকম ফল দেখিয়েছে। তো কিন্তু বর্তমানে এখন আমরা জানি যে দীর্ঘমেয়াদী গবেষণাও হয়েছে এবং দীর্ঘমেয়াদী গবেষণাতেও ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। মানবদেহের মধ্যে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। আর সেজন্যেই এই বিষয়ে বিজ্ঞানীদের আগ্রহ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। শর্ট টার্ম বেনিফিট পাওয়ার পরে কিন্তু পেশেন্টরা আরো চাই, আরো চাই, আরো চাই। এই করতে, করতে কিন্তু লম্বা সময় ধরে কেটো ডায়েট করতে থাকে। তো why ketogenic diet promotes weight loss? কেন এই কেটো ডায়েট ওজন কমাচ্ছে? এটাও একটা জানার দরকার। কিভাবে কমাচ্ছে? যে স্যাটাইরিং ইফেক্ট অফ দ্য ডিক্রিজ ফুড ক্রেভিং ডিউ টু হাই ফ্যাট কনটেন্ট। আপনি যখন অনেক ফ্যাট খাবেন, কারণ আপনি যখন মেডিকেলে পড়েছেন ফিজিওলজি, জ্ঞানম গাইটন পড়েছেন, ওখানে কি দেখেছেন? দেখেছেন যে একটা ফ্যাটের একটা ডায়েটের মধ্যে যদি অনেক বেশি ফ্যাট থাকে, তাহলে ফ্যাটটা কি করে? গ্যাস্ট্রিক এম্পটিং ডিলে করে। যত ধীরে, ধীরে আপনার স্টমাকটা খালি হবে, আপনার কিন্তু খিদে কম লাগবে। কেমন? শুধু সেটা না, ফ্যাট এবং প্রোটিন এই দুটোরই আমাদের স্যাটাইটি ইফেক্ট রয়েছে। প্রোটিন খেলে আমাদের পাকস্থলীতে মানে পরিপাকতন্ত্রে পেপটাইড YY নামে একটি হরমোন নিঃসরণ হয়। আর ফ্যাট খেলে কোলেসিস্টোকাইনিন নামে আরেকটি হরমোন নিঃসৃত হয়। যেই হরমোনগুলো মস্তিষ্ককে গিয়ে জানায় যে আমরা কতটা খাবার খেয়েছি। তার উপর ভিত্তি করে মস্তিষ্ক আমাদের খাদ্য খাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমরা যখন ফ্যাট এবং প্রোটিন খাই তখন মস্তিষ্ক হিসেব করতে পারে যে কতটা শরীরে ঢুকেছে এবং তখন সে সময় মতন আমাদেরকে থামিয়ে দিতে পারে। আর সেজন্যেই যদি জোর করে আপনি বেশি খাবার চেষ্টা করেন, তাহলে আপনার বমির ভাব আসবে। তো তার মানে কেটোজেনিক ডায়েটে আপনি অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত প্রোটিন খেতে পারবেন না। কারণ আপনার দেহ আপনাকে আটকে দেবে। দেহই এক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে। শর্করার ক্ষেত্রে এইরকম কোনো আম নিয়ন্ত্রণের ব্যবস্থা আমাদের দেহে নেই। তো সেজন্যে শর্করার ক্ষেত্রে আমরা বেশি খেয়ে ফেলতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার যখন আমরা খাই, তখন আমাদের দেহের মধ্যে GLP-1 বা GIP যে হরমোনগুলো রয়েছে, GLP-1 বলা ঠিক হলো না। GLP এবং GIP যে হরমোনগুলো সেইগুলো নিঃসরণ হয়। সেইগুলোও আবার আমাদের ক্ষুধা নিবৃত করে। ক্ষুধা মন্দা সৃষ্টি করে। তো ফলে আমরা যখন এই খাবারগুলো খাই তখন আমাদের এই ক্ষুধা মিটে যায় খুব সহজে এবং দীর্ঘ সময় আর ক্ষুধা পায় না। এটা দেহের প্রাকৃতিক ব্যবস্থা। এটা কিন্তু স্যাটাইটিং ইফেক্ট তৈরি করে হাই ফ্যাট যখন থাকে। ডিক্রিজ দ্য অ্যাপেটাইট স্টিমুলেটিং হরমোন, যেমন ইনসুলিন কমে যায়। ইনসুলিন কিন্তু অ্যাপেটাইট বাড়ায়। আর কি হচ্ছে গ্রেলিন। যে গ্রেলিনটা কমে যাচ্ছে, এটাও কিন্তু একটা এই স্যাটাইটি কিন্তু কন্ট্রোল করে। এই হরমোন দুটো কমে যাওয়ার কারণে কিন্তু এই এটা কার্বোহাইড্রেট কম খাওয়ার কারণে এই দুটো হরমোন কমে যাচ্ছে এবং আমাদের যে অ্যাপেটাইট কমে যাচ্ছে। তো সেটা একটা ভালো জিনিস। যারা ওজন কমাতে চেষ্টা করেন, তাদের সবথেকে বড় শত্রু হচ্ছে ক্ষুধা। আর এই ডায়েটে আপনার ইনসুলিন কমে যাবে, গ্রেলিন যে হরমোন যেটা আমাদের ক্ষুধার অনুভূতি সৃষ্টি করে, এই দুটোই কমে যাবে। তার মানে আপনার ক্ষুধা পাবে কম। তো তাহলে ওজন কমানোর জন্যে সেটা খারাপ কি করে হবে? টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও মূল সমস্যা হচ্ছে আমাদের দেহের মধ্যে এই কার্বোহাইড্রেট টক্সিসিটি হয়। অর্থাৎ কার্বোহাইড্রেট আমাদের দেহে এত বেশি হয়ে গিয়েছে যে দেহ সেটাকে আর সামলাতে পারে না। তো এই অবস্থায় আপনি যদি এই কিটো ডায়েট করে ইনসুলিনটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন এবং আপনার দেহে জমে থাকা যে কার্বোহাইড্রেট যেগুলো চর্বি আকারে থাকে সেটাকে পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে ক্ষতিটা কোথায়? ক্ষতি আসলে গবেষণাতেও পাওয়া যায়নি। ডাইরেক্ট হাঙ্গার রিডিউসিং রোল অফ কেটন বডিজ। কেটন বডি কি করছে? আমাদের সরাসরি কিন্তু আমাদের খিদেটা কমিয়ে দিচ্ছে। সরাসরি ব্রেইনে গিয়ে এই কাজ করছে এবং খিদে কমাচ্ছে। ইনক্রিজ ক্যালোরি এক্সপেন্ডিচার ডিউ টু মেটাবলিক ইফেক্ট অফ দ্য কনভার্টিং ফ্যাট অ্যান্ড প্রোটিন টু গ্লুকোজ। কি হবে? আমাদের গ্লুকোনিওজেনেসিস হতে চাইবে। হ্যাঁ? তো গ্লুকোনিওজেনেসিস হওয়ার কারণে কি হবে? আমাদের যে এই যে ফ্যাট আর প্রোটিন ভেঙে যখন গ্লুকোজ তৈরি করবে তখন কিন্তু একটু এক্সট্রা ক্যালোরি খরচ হবে। কেমন? তো দেখুন এখানে কিন্তু তিনিও বলেছেন ফ্যাট এবং প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হবে। আমাদের যখন আমরা গ্লুকোজ খাবো না তখন আমাদের দেহে এইভাবে প্রাকৃতিকভাবে গ্লুকোজের যে চাহিদা
শর্করার যে চাহিদা সেটা আমাদের দেহ নিজেই পূরণ করে ফেলতে পারবে। আর শুরুতেই কথাটা এসছে যে এটা ১ম এই ফ্যাটকে কনভার্ট করবে। ১ম এ প্রোটিনকে না। তার মানে ১ম এই যে আমাদের পেশিকে ক্ষয় করবে তা না। এটা দেহের মধ্যে জমে থাকা চর্বিকেই ১ম এ খরচ করে। চর্বি ভেঙে সেখান থেকে এই গ্লুকোজ তৈরি করে যদি আমাদের গ্লুকোজের প্রয়োজন পড়ে। যেটা একটা ভালো জিনিস। প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত উপায়ে আমার যতটুকু গ্লুকোজ দরকার ততটুকু গ্লুকোজ তৈরি হবে। যেটা কিনা একটা ভালো জিনিস। তো যাই হোক উনি অবশ্য ভালো দিকের কথাই বলছেন। কিন্তু এরপরে গিয়ে বলতে শুরু করেন যে কেটোজেনিক ডায়েটটা তারপরেও খারাপ। সেটার কারণে কিন্তু আমাদের ওজন কমবে। আর কি হবে? প্রমোশন অফ দ্য ফ্যাট লস ভার্সাস লিন বডি মাস পার্টলি ডিউ টু ডিক্রিজ ইনসুলিন লেভেল। ইনসুলিন লেভেল কমে যাওয়ার কারণে কিছু ফ্যাট লস হবে। আর কি হচ্ছে? কথাটা খেয়াল করলেন কিনা? তো তিনি চট করে বলে চলে গেলেন। কিন্তু কথাটাতে লেখা ছিল ইনসুলিন কমে যায় বলে আমাদের প্রোটিন ভাঙার পরিবর্তে ফ্যাট বেশি ভাঙে। অর্থাৎ চর্বিটা খরচ হয় কিন্তু আমার বডি যেটা লিন মাস যেটাকে বলি আমরা যেটা বা পেশির পরিমাণ পেশিটা থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ঠিক থাকে। র‍্যাপিড ওয়েট লস এর কারণ হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন। সবাই মনে করে যে ফ্যাট ব্রেকডাউন হচ্ছে। আসলে কিন্তু আমাদের লিভারের মধ্যে, আসলে কিন্তু আমাদের মাসল এর মধ্যে প্রচুর পরিমাণ গ্লাইকোজেন থাকে। তো একটু আগে এর আগের স্লাইডেই আমরা যদি পিছনে যাই তাহলে দেখে এলাম উনি নিজেই এখানে বলেছেন যে ফ্যাট লস বেশি হয় কারণ ইনসুলিন কমে যায়। আর এখন পরের স্লাইডে এসেই তিনি বলছেন যে ওজন কমে কিন্তু এই গ্লাইকোজেন খরচ হওয়ার কারণে। তো তাহলে আগের কথাটা কি ভুল ছিল? ব্রেকডাউন হচ্ছে। আসলে কিন্তু আমাদের লিভারের মধ্যে, আসলে কিন্তু আমাদের মাসল এর মধ্যে প্রচুর পরিমাণ গ্লাইকোজেন থাকে। এই গ্লাইকোজেন গুলো ভেঙে কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে। এবং এই গ্লাইকোজেন যখন লস হচ্ছে তখন কিন্তু একটা সেকেন্ড আমি উনি একটা সেকেন্ড নিচ্ছেন। আমি ওই ফাঁকে একটু বলে রাখি, উনার এই কথাগুলো আসলে সঠিক নয়। নতুন গবেষণায় দেখা গিয়েছে যে, আমাদের লিভারের মধ্যে যে গ্লাইকোজেন জমা হয় ১০০ গ্রামের মতন গ্লুকোজ, গ্লাইকোজেন আকারে আমাদের লিভারে জমা থাকতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে। যদি আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিক যতটুকু থাকা উচিত তার থেকে কমতে শুরু করে, তখন লিভারের গ্লাইকোজেনটা ভেঙে রক্তের মধ্যে এসে মেশে এবং গ্লুকোজের মাত্রাটাকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনে। কিন্তু আমাদের পেশি কিন্তু তার মধ্যে থাকা যে গ্লাইকোজেন সেটাকে ছাড়ে না। সেটা শক্তি তৈরির জন্যে খরচ হয়। পেশি তার শক্তি তৈরি করার জন্য সেটাকে পুড়িয়ে ফেলে, ব্যবহার করে ফেলে। কিন্তু সে ওই যে শুধু এই গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ রূপে রক্তে ফিরিয়ে দিল, এইটা কিন্তু করে না। ঠিক আছে? এটা নতুন গবেষণা থেকে জানা গিয়েছে। ২০২০ সালে এটা উনারও জানার কথা ছিল না। সুতরাং এটার জন্য আমি উনাকে ধরব না। তো আ তো ব্যাপারটা হচ্ছে উনি গ্লাইকোজেন ভাঙার বিষয়ে যে যুক্তি দিচ্ছেন, এই যুক্তিটাও আসলে এখন আর গ্রহণযোগ্য যুক্তি না। একটা ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা হচ্ছে যে র‍্যাপিড ওয়েট লস এর কি কারণ, তাই না? সবাই যেটা দিয়ে প্রলুব্ধ হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে। আমাদের লিভারের মধ্যে, আমাদের মাসল এর মধ্যে প্রচুর পরিমাণ গ্লাইকোজেন থাকছে। এবং গ্লাইকোজেন যখন ভাঙছে তার সাথে কিন্তু ফ্যাট লস হচ্ছে। কিছুটা ফ্লুইড লস হচ্ছে রাদার দ্যান ফ্যাট লস। কারণ গ্লাইকোজেন ভাঙলে এই গ্লাইকোজেন বেড়ে যাচ্ছে, তার সাথে আমি দেখাবো মেকানিজমটা কিভাবে ফ্লুইডটা লস হচ্ছে। এবং কেটোজেনিক ডায়েট আর অ্যাসোসিয়েটেড উইথ আ স্মল ইনক্রিজ ইন দ্য এনার্জি এক্সপেন্ডিচার দ্যাট ওয়েনস ওভার টাইম। সময়ের সাথে তো কেটোজেনিক ডায়েট করলে ১ম এ আপনার এই শক্তি খরচের মাত্রাটাও বাড়ে। যদিও তিনি বলেছেন যে এটা ধীরে কমে যায়। কিন্তু শুরুতে তো এটা হয়। ওজন কমানোর জন্য সেটা উপকারী। আচ্ছা আর সঙ্গে তিনি বলছেন যে দেহ থেকে পানি চলে যায়, ফ্লুইড আ লস হয়। অ্যা ফ্যাট হবার পরিবর্তে। অথচ এর আগের স্লাইডে বলেছিলেন ফ্যাট লস হয়। তো হয় আসলে দুটোই। তবে শুরুর দিকে এই ফ্লুইড লস বা ওয়াটার লস যেটা পানি খরচ হওয়া, দেহ থেকে বেরিয়ে যাওয়া সেটা বেশি হয়। তার কারণ হচ্ছে আমাদের দেহে এই ইনসুলিন হরমোন যখন বেড়ে থাকে, টাইপ 2 ডায়াবেটিক রোগীদের দেহে বা যারা ওবেসিটি তে ভুগছেন তাদের দেহে ইনসুলিন হরমোন থাকে বেশি। ইনসুলিন হরমোন বেশি থাকলে সারাদিন যদি বেড়ে থাকে তাহলে কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোনোর পথে এটা বাধা দেয়। তো লবণ যদি দেহ থেকে বেরোতে না পারে তাহলে লবণের সঙ্গে দেহটার মধ্যে লবণ আটকে যায়, লবণের সঙ্গে পানি আটকে থাকে এবং তাতে আমাদের অকারণে দেহে পানি জমে থেকে ওজন বেড়ে যায়। তো আমরা যদি কেটোজেনিক ডায়েট করি, ইনসুলিন হরমোনটা কমে যায়, তখন হয় কি কিডনির মধ্যে দিয়ে লবণ এবং পানি দ্রুত বেরিয়ে যেতে পারে এবং খুব দ্রুত বেরিয়ে যায়ও এবং সেজন্যই ১ম ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে একটা বিশাল পরিমাণ ওজন মানুষ কমিয়ে ফেলতে পারে। তো উনারা বলেন এটা ভীতিকর। কিন্তু যে ওজন পানি আমার দেহে জমেছিল, সেই পানিটাকে যদি আমি প্রাকৃতিকভাবে বের করে দিতে পারি বা বেরিয়ে যাবার পথ করে দিতে পারি, দোষ কোথায়? যদি এই বিষয়ে গবেষণায় দেখা যেত যে না এতে নেতিবাচক কোনো প্রভাব পড়ে, তাহলে না হয় সেটা বলা যেত। কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। সাথে কিন্তু এটার যে ইফেক্ট আবার চলেও যাচ্ছে। You say you can't remember your childhood? Yeah. আবার অ্যাডভান্স তো
যেটা হচ্ছে যে ওয়েট লসটা আমরা বলছিলাম কিভাবে হচ্ছে দেখেন, হেলথি ওয়েট লস ইজ ওয়ান অফ দ্য 1 পাউন্ড পার উইক। কেমন? আপনি যখন একটা ডায়েটারি মডিফিকেশন করবেন, তখন যখন একটা ডায়েটের মডিফিকেশন করবেন তখন টার্গেট হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি 1 পাউন্ড করে ওয়েট লস করবেন। কিন্তু কেটোজেনিক ডায়েটে কি করে? এটা হচ্ছে যে ওয়েট লস ইজ অ্যাবাউট 4 to 6 পাউন্ড ইন ফার্স্ট উইক। 4 থেকে 6 পাউন্ড কিন্তু দ্রুত গতিতে ওজন কমে যায়। তার কিন্তু অনেক আনটওয়ার্ড ইফেক্ট আছে আপনি জানেন। আর নট ডিউ টু সুইচিং দ্য বডি টু বার্ন ইন দ্য ফ্যাট স্টোর। সবাই মনে করে যে ফ্যাট ভেঙে যাওয়ার জন্য আমার সমস্ত চর্বি গলে যাচ্ছে, সেজন্য আমার ইয়ে হয়ে যাচ্ছে। কেমন? আমার ওজন কমে যাচ্ছে। আসলে কিন্তু গ্লাইকোজেন এবং এই ফ্লুইড কমার জন্য কিন্তু এরকম হচ্ছে। 3 ওয়েজ কেমন? ডিহাইড্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা ডিহাইড্রেশন হয় না। শুধু দেহে অতিরিক্ত পানি যেটা ছিল, অতিরিক্ত লবণ যেটা আটকে ছিল, সেটা দেহ থেকে বেরিয়ে যায়। যেটা আসলে উপকারী। এটাকে ক্ষতিকর বলার কোনো কারণ নেই আসলে। অ্যা কমপক্ষে গবেষণাতে এটা ক্ষতিকর বলে প্রমাণিত হয়নি। তো আ এবং সঙ্গে কিন্তু দেহ চর্বিও পোড়ায়। কিন্তু চর্বি পোড়ানোর পরিমাণটা আসলে খুব বেশি না। আমরা সারাদিন পরিশ্রম করলেও অতি অল্প পরিমাণ চর্বি আমাদের সারাদিনের পরিশ্রমের জন্য যথেষ্ট। তো সেজন্য চর্বি কমার বিষয়টা কম পরিমাণে হয়। পানিটা বেশি পরিমাণে দেহ থেকে বেরিয়ে গিয়ে ওজনটা কমে আসে। আর স এটা হলে তখন রোগী বা যিনি এই কেটোজেনিক ডায়েট অনুসরণ করছেন, তিনি আরো বেশি মোটিভেটেড ফিল করেন। আ যেহেতু তার চেষ্টার বা প্রচেষ্টার একটা ফল তিনি পাচ্ছেন, তিনি আরো আনন্দিত, উৎসাহিত অনুভব করেন। তো সেটা খারাপ কি করে আমি বুঝতে পারছি না। হচ্ছে যে ডিহাইড্রেশন, কিন্তু এই ডিহাইড্রেশন হয়ে কিন্তু 3 to 4% অফ দ্য বডি ওয়েট কমে যায়। কেমন? ঠিক আছে? এবং গ্লাইকোজেন, যেটা বারবার বলছিলাম যে গ্লাইকোজেন ব্রেকডাউন হচ্ছে এবং বডি ওয়েট কমছে। এবং কি হয়? যেটা হয়, গ্লাইকোজেন স্টোর থাকে লিভার এবং মাসলে। ইচ গ্রাম অফ গ্লাইকোজেন ইজ মোবিলাইজড উইথ অ্যাপ্রক্সিমেটলি 2 গ্রামস অফ ওয়াটার। প্রতি গ্রাম গ্লাইকোজেন মোবিলাইজ হওয়ার কারণে 2 গ্রাম ওয়াটার কিন্তু লস হচ্ছে। এবং লিভার স্টোরস আপ টু 100 গ্রাম অফ দিস গ্লাইকোজেন এবং মাসল স্টোর আপ টু 400 গ্রাম অফ দিস কার্বোহাইড্রেট। তাহলে ৪০০ গ্রাম তার দ্বিগুণ যদি এম আম পানি ধরে রাখে, ৪০০ গ্রামে ধরবে ৮০০ গ্রামের মতন পানি, আর ১০০ গ্রামে ধরবে ২০০ গ্রামের মতন। তার মানে টোটালি আমরা ১ কেজির মতন ওজন যদি হিসাব করি, ১ কেজির মতন পানি ধরে রাখবে গ্লাইকোজেন। তো রোগীর দেহে তো তার থেকে অনেক বেশি পানি থাকে। তো যাই হোক, উনি মূল মেকানিজমটা এখানে আসলে বোঝাতে পারেননি। ইনসুলিন কমে গেলে কিডনির মধ্যে দিয়ে যে লবণ এবং পানি সহজে বেরিয়ে যায়, এই কথাটি তিনি এক্ষেত্রে একদমই উল্লেখ করেননি। জানেন না কিনা জানি না। আ তো আ কিন্তু পানির ওজনটা কমা হয় আসলে সেই পথে, এবং সেটা আমাদের জন্যে উপকারী। সো দ্য এন্ড রেজাল্ট ইজ ওয়েট লস ইজ 2.2 পাউন্ড প্রাইমারিলি ডিউ টু ওয়াটার। ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন তাহলে এখানে। ওকে, যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে আম লিভার ১০০ গ্রাম আর মাসল আপ টু 400 গ্রাম কিন্তু এটা হচ্ছে। এবং যেটা আমরা বলছিলাম যে ওয়াটারের কারণে এটা ওয়েট লসটা হচ্ছে এবং গ্লাইকোজেন স্টোর ডিপ্লেশন এর কারণে হচ্ছে। এবং ডিহাইড্রেশন কিভাবে হচ্ছে? ফরমেশন অফ দ্য কেটোন বডিজ এবং জেনারেশন অফ দ্য কেটোন বডিজ ফ্রম ক্যাটাবলিজম অফ দ্য ডায়েটারি এন্ড স্টোর ফ্যাট। কেটোন বডিজ আর ফিল্টার্ড বাই দ্য কিডনি and increase distal sodium and the renal sodium. এখানে ডিস্টাল টিউবুলে কিন্তু এই সোডিয়ামের লোড বেড়ে যায় এবং আল্টিমেটলি সোডিয়াম, কেটোন এবং ওয়াটার কিন্তু একসাথে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে আমি যেটা বললাম আপনাদেরকে, উনিও সে কথাই বললেন যে, লবণ আমাদের কিডনি দিয়ে বেশি বেরিয়ে যেতে পারে। আর কিডনির সঙ্গে পানি বেরিয়ে যায়। দোষটা কি? গবেষণাতে যদি দেখা যেত যে এটা আসলে ক্ষতিকর, তাহলে না হয় বলা যেত। কিন্তু ক্ষতিকর দেখা যায়নি। উনি কোত্থেকে কোন একটা ফর্মুলা নিয়ে এসছেন যে প্রতি সপ্তাহে আমাদের ১ পাউন্ডের মতন ওজন কমাতে হবে। এর থেকে বেশি কমলে সেটা স্বাস্থ্যকর না। কে বলল? কেটোজেনিক ডায়েট যারা করছে তারা ১ম ২ সপ্তাহে ৩ সপ্তাহে ১০ কেজি ১৫ কেজি ওজন কমিয়ে ফেলছেন। তারপরেও তো তারা সুস্থই রয়েছেন। তাহলে সেটা দোষের কি? তার ফলে কিন্তু আল্টিমেটলি এই যে কুইক ওয়েট লসটা, যেটার কারণে আমরা খুব অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি যে আমার সমস্ত ফ্যাট গলে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঘটনা। আর তাহলে কি আছে অ্যাডভার্স ইফেক্ট? সুবিধা বললাম যে ওজন কমছে। আ সুবিধা বললাম যে ওজন কমছে। আর অসুবিধাটা কি? অসুবিধাটা সেটাই আমাদের একটু আলোচনা করতে হবে। স্টিমুলেটস ইনফ্ল্যামেটরি পাথওয়েজ। ইনফ্ল্যামেটরি পাথওয়ে স্টিমুলেট করছে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়াচ্ছে এবং প্রমোটস বায়োলজিক্যাল এইজিং। এই কথাগুলো একেবারেই ভ্রান্ত মিথ্যে কথা আসলে। আর তিনি এই তথ্যগুলোর উৎস হিসেবে এখানে যে স্টাডিটাকে দিয়েছেন, আমি এই স্টাডিটাকে খুঁজে দেখেছি, এটা পড়ে দেখেছি। আপনারা চাইলে আপনারাও পড়ে দেখতে পারেন। আমি এটাকে পড়ে দেখলাম যে এটা হচ্ছে এইজিং এর উপরে করা একটা স্টাডি। কম বয়স্ক এবং বেশি বয়স্ক লোকদের মধ্যে মানে অল্প বয়স্ক যারা যুবা আর বেশি বয়স্ক যারা প্রৌঢ় বা বৃদ্ধ, তাদের দেহের মধ্যে কিরকম পরিবর্তন ঘটে, সেই বিষয়টা এই গবেষণা করেছে। এই গবেষণাটি কিটোজেনিক ডায়েট সম্পর্কিত গবেষণা নয়। তো তার মানে উনি এই কিটো ডায়েট বায়োলজিক্যাল এইজিং কে প্রমোট করে দাবি করলেন একটি গবেষণা থেকে, যেই গবেষণাটা কিটোজেনিক ডায়েটের উপরেই করা নয়। তো সেখানে সেই অর্থে আমি মনে করছি যে এটা উনি একটা অপব্যবহার করলেন আসলে।
একটা গবেষণার অপব্যবহার করলেন। কারণ এই গবেষণাটা কিটো ডায়েটের কথা বলছে না। কারণ এই গবেষণায় কিটো ডায়েট নিয়ে কিছু করা হয়নি। এবং আল্টিমেটলি কেটো ডায়েট কিন্তু আমাদের এইজিং দিস আর টেকেন ফ্রম ভেরি মাচ লাইক অথেন্টিক জার্নালস। এই যে ইয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচে রেফারেন্স গুলো আছে যে অক্সিডেটিভ স্ট্রেস বাড়াবে আল্টিমেটলি এবং বায়োলজিক্যাল এইজিংটা করবে। কিটোজেনিক ডায়েট আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ইনফ্ল্যামেশন কমায়। এই ব্যাপারটা আ কিটোজেনিক ডায়েট সম্পর্কে যারা একটু লেখাপড়া করেছেন তারা জানেন এবং কিটোজেনিক ডায়েটের উপকারের কথা বলতে গেলে এটাই ১ম উপকারের কথা হিসেবে আসে। মানে কোষের ভেতরে যে উপকার আমরা পাওয়ার কথা বলি, ওজনের কমানোর জন্য চর্বি তো ভেঙে কিটোন তৈরি হয়। আর কিটোন তৈরি হলেই তারপরে কিটোন কি করে? কারণ চ কিটোন তৈরি হচ্ছে চর্বি ভাঙার প্রক্রিয়ায়। তো সেটা তো আসলে ঠিক কিটোনের কাজ না। কিন্তু কিটোন একবার তৈরি হয়ে গেলে তখন সেটা কি করে? এই কিটোনটা আমাদের মস্তিষ্কের জন্যে প্রিয় ফিউল। মস্তিষ্ককে কিটোন চালাতে পারে। গ্লুকোজকে মানে কিটোন পেলে মস্তিষ্ক গ্লুকোজ ফেলে রেখে কিটোনকে ব্যবহার করে। আর এই কিটোন আমাদের এই ইনফ্ল্যামেশন কমায়। দেহের মধ্যে ইনফ্ল্যামেশন বেড়ে থাকলে যদি কিটোন বাড়িয়ে দেওয়া যায়, বাইরে থেকে কিটোন ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ইনফ্ল্যামেশন কমে যায়। যেটা ভালো জিনিস। এবং আর কি করবে ইনডিউস হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স। আল্টিমেটলি কিন্তু হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াবে। কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো জমা হতে থাকে। দেয়ার আর অলসো প্রমোটস দ্য এক্কেবারে বাজে কথা। এই কিটোজেনেসিস আমাদের হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। এটা একেবারেই বাজে কথা। আ এই যে গবেষণা তিনি এখানে করেছেন, এটা আমি অবশ্য চেক করার সুযোগ পাইনি। কিন্তু আ যদি এটাতে ইঁদুরের উপরে গবেষণা করে এরকম দাবি কেউ করে থাকেন, করে থাকতে পারেন। কিন্তু মানুষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। মানুষের হেপাটিক অর্থাৎ কলিজার মধ্যে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিটোজেনিক ডায়েট করলে সেটা অতি দ্রুত কমে আসে। কিছুতেই বাড়ে না। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি এবং কার্ডিওভাস্কুলার সেফটি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলে এসেছে। সেটাও আপনারা দেখতে পাবেন। অনেক কথাবার্তাও এসেছে এবং পরীক্ষায় দেখা গিয়েছে সমস্যাগুলো হয় না। তত্ত্বীয়ভাবে অনেকেই ভেবেছেন এটা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছে ক্ষতিগুলো হয়নি। এবং আর কি করে? এটা কিন্তু রেনাল ক্যালকুলেট ফর্ম করে। ভাইটামিন, মিনারেল ডেফিসিয়েন্সি করে, প্যানক্রিয়াটাইটিস করে। কেমন? সেদিন যেটা হচ্ছে আমাদের শি ইস আ প্রফেসর অফ গাইনোকোলজি আমাকে ফোন করলেন যে, আ ব "কৃন্দজিৎ আমি তো আ বা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে কেটো ডায়েট করা শুরু করেছিলাম। এখন তো দেখি পেটের ব্যথা এবং অ্যামাইলেজ লাইপেজ করে দেখি এটা 1000 এর কাছাকাছি চলে গেছে। এখন কি করি?" আমি বললাম যে, "ম্যাডাম এটা তো আপনার মনে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হয়েছে।" উনি শুরুতে বলেন নাই যে উনি কেটো ডায়েট করছেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম, "ম্যাডাম আপনার কি আ বা গলস্টোন ছিল অথবা এটা সেটা জিজ্ঞেস কিছুতেই বের হয় না।" লাস্ট অফ অল উনি বললেন যে, "আমি তো লাস্ট ১ মাস থেকে কেটো ডায়েট করছিলাম এবং ওজন ভালোই কমেছে। আমি ভাবলাম যে ইনসুলিন কম লাগছে, কম লাগছে, প্রেশার ওষুধ কম লাগছে, মনে হয় ভালোই হয়ে গেলাম। কিন্তু এখন দেখছি যে পেটের ব্যথা এবং আমার প্যানক্রিয়াটাইটিস হয়ে গেছে।" মাত্র ১ মাস কিটোজেনিক ডায়েট অনুসরণ করে প্যানক্রিয়াটাইটিস হয়ে গিয়েছে এবং আপনি একজন প্রফেসর হয়ে সে কথা বিশ্বাস করেছেন? আচ্ছা, আম উম আ আপনারা এই বিষয়ে জানেন আসলে। যা খুশি বলুন। ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সি কিটোজেনিক ডায়েটে সেটা হয় না। কারণ কিটোজেনিক ডায়েটে আমরা যে খাবারগুলো খেতে উদ্বুদ্ধ করি, মাছ, মাংস, ডিম প্রধানত খেতে উদ্বুদ্ধ করা হয়, যেগুলো অত্যন্ত পুষ্টিকর খাবার। তো সঙ্গে শাকসবজিও লোকে খেতে পারে। যেগুলোতে শর্করা, জটিল শর্করা থাকে বা শর্করার পরিমাণ কম থাকে, সেই শাকসবজিও খাওয়া যায়। সুতরাং সেই দিক থেকেও ভিটামিন, মিনারেলের ঘাটতি হওয়ার সুযোগ থাকে না। তো আ এবং শাকসবজি না খেলেও যে আমাদের কোনো ঘাটতি হয়, কোনো গবেষণায় সেরকম দেখা যায়নি। তো সুতরাং এই কথাটাও একটা ভ্রান্ত কথা। একটি গবেষণায় এটা দেখা গিয়েছিল কিন্তু সেটা করা হয়েছিল এপিলেপসি রোগীদের উপরে, বাচ্চা এপিলেপসি রোগীদের উপরে করা গবেষণা। যেখানে তাদেরকে প্রায় ৯০% চর্বি না খাওয়ালে, তাদের টোটাল ক্যালোরির ৯০% চর্বি না খাওয়ালে তাদের খিঁচুনি হয়। তো হতো। তো সুতরাং তাদের ক্ষেত্রে আ তাদেরকে অতিরিক্ত মাত্রায় চর্বি খাওয়াতে ডাক্তাররা বাধ্য ছিলেন। আর মাত্র ১০% শর্করা এবং প্রোটিন বা আমিষ যদি খাওয়ানো হয়, তখন অবশ্যই তাকে তো যথেষ্ট পরিমাণে খাওয়ানো যাচ্ছে না। আর খাওয়ানো যাচ্ছে না কারণ হচ্ছে একটু বেশি আমিষ খেলেও তার খিঁচুনি শুরু হয়। তো সুতরাং তাকে খাওয়ানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ভিটামিনের ঘাটতি হয়েছে। কিন্তু সেটার কারণটাও পরিষ্কার দেখা যাচ্ছে যে, এখানে তো আমরা তাদেরকে খাওয়াচ্ছি শুধু চর্বি, আর কিছু খাওয়াচ্ছি না। তো সেক্ষেত্রে তো তার ঘাটতি হবেই। কিন্তু আমরা যে সাধারণ মানুষ যারা টাইপ 2 ডায়াবেটিস বা ওজন কমানোর জন্য কিটো ডায়েট করছি, আমরা তো সেই রকম কিটো ডায়েট করছি না। সুতরাং সেই ঘাটতি আমাদের হয় না। তো অ্যা উদরপিন্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে আমাদের সামনে একটা বাজে কথা প্রচার করছেন আরকি তিনি। সো কেটো ডায়েট ইস রেসপন্সিবল ফর দিস প্যানক্রিয়াটাইটিস এবং গ্রোথ ফেইলিউর
এন দুটো কথা শুনেই উনি একেবারে কেটোজেনিক ডায়েটই এটার জন্য দায়ী সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এইরকম ডাক্তার আছে বলেই আমাদের দেশের স্বাস্থ্যের এরকম ১২ টা বাজছে যারা আসলে। আ বাচ্চাদের যদি আমরা অনেক মোটা বাচ্চাদের অনেক সময় এরকমভাবে কেটো ডায়েট দেওয়া হচ্ছে, তার কারণে কিন্তু তাদের গ্রোথ ফেইলিউর হয়ে যাবে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ ইন অ্যাডাল্টস অ্যান্ড বোন মিনারেল লস ইন চিলড্রেন এগুলো কিন্তু হবে। তো এই যে কথাগুলো বললেন প্রত্যেকটাই আসলে ঐরকম গবেষণা থেকে এসছে, যেখানে বাচ্চাদেরকে এমন কেটোজেনিক ডায়েট খাওয়াতে হয়েছে, যেই কেটোজেনিক ডায়েটে ৯০% ছিল চর্বি। কারণ নইলে এই বাচ্চারা এপিলেপটিক সিজার এ আক্রান্ত হয়, খিঁচুনির আক্রান্ত হয়। তো এইগুলো সাধারণ মানুষের জন্যে এই ঘটনাগুলো ঘটে না। তো এগুলো আসলে বাজে কথা। তো এটার ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। আর সিম্পল কিছু সাইড ইফেক্ট যেমন হচ্ছে কনস্টিপেশন, যেমন হচ্ছে এক্সারবেশন অফ দ্যা গ্যাস্ট্রিক রিফ্লাক্স। রিফ্লাক্স বাড়বে কেমন? যদি রিফ্লাক্স বাড়বে। মানে কেটোজেনিক ডায়েট সম্পর্কে যাদের একেবারে ধারণা নেই, তারাই এরকম বাজে কথা বলতে পারে আসলে। আ গার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা, সেই অসুখের জন্য কেটোজেনিক ডায়েট ম্যাজিকের মতন কাজ করে। কেটোজেনিক ডায়েট করলে এই যে বুক জ্বালা-পোড়া করা, রিফ্লাক্সের যে সমস্যা, ম্যাজিকের মতন হাওয়া হয়ে যায়। কারো থাকে না। কিন্তু উনি বলছেন এটা বাড়াবে। আল্লাহই জানে। কনস্টিপেশন সেটাও হয় না। লবণ এবং পানি এবং চর্বি যদি যথেষ্ট পরিমাণে কেউ খায়, তাহলে কনস্টিপেশন হয় না। যদি কেউ লিন প্রোটিন খায়, যেখানে চর্বি সে খাচ্ছে না, চর্বি বাদ দিয়ে খাচ্ছে, তাহলে তার কনস্টিপেশন হবার ভয় থাকে। তো সুতরাং এই কথাগুলো বাজে কথা। আমাদের গ্যাস্ট্রিক এম্পটিং দিলে হয় তাহলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বেড়ে যাবে। ওয়াটার সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি হবে, এলিভেটেড সেরাম কোলেস্টেরল এন্ড এলডিএল লেভেল বেড়ে যাবে। কেমন? কোলেস্টেরল এবং এলডিএল কেন কার্ডিওভাস্কুলার মোর্টালিটি খারাপ হয়? তার কিন্তু এভিডেন্স এটা। ট্রাইগ্লিসারাইড কমবে কিন্তু এলডিএল এবং কোলেস্টেরল কিন্তু বাড়বে। এলডিএল কোলেস্টেরল কিন্তু সবসময় বাড়ে না। অ্যা যারা একটু উম স্থূল, মোটা তাদের ক্ষেত্রে বাড়ে না। যারা ওজন কমিয়ে ফেলেছেন এবং এখন খুব পরিশ্রমী, তাদের ক্ষেত্রে এলডিএল বাড়ে। কিন্তু অতি সম্প্রতির একটি গবেষণায় দেখা গিয়েছে যে এলডিএল বাড়লেও হৃদরোগের কিছুই হয় না। এলডিএল এর মাত্রা ৪০০-৫০০ এর উপরে, ৫৯০ এলডিএল। অথচ সেই রোগীর ১ বছরেও তার হৃদধমনীতে কোনো প্লাক তৈরি হয়নি। এবং উল্টো এইরকমই উচ্চ মাত্রায় এলডিএল থাকার পরেও যার হৃদধমনীতে প্লাক ছিল, সেই প্লাক বরং কমেছে। এটা অতি সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে। সুতরাং এই যে এলডিএল বেড়েছে তাই আমাদের অ্যাম অ্যা হৃদরোগ হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা বহুদিন আগে থেকে চলছে। কিন্তু এখন সেটা একেবারে প্রমাণিত ভ্রান্ত ধারণা। রেনাল স্টোল যেটা আমরা বললাম যে ৫ থেকে ৮% ক্ষেত্রে দেখা যায় যে রেনাল স্টোল ফর্ম করে যাচ্ছে কেটোজেনিক ডায়েট যারা করছে এবং গ্রোথ ইনহিবিশন বললাম। ওয়ার্সেনিং অফ দ্যা অ্যাসিডোসিস অফ দ্যা ইলনেস যেকোনো কারণে সাপোজ যার রেনাল ফেইলিউর আছে অন্যান্য কারণে যদি অ্যাসিডোসিস থাকে সেটা বাড়বে। অ্যাসিডোসিসটা এই ক্ষেত্রে বাড়ে না। কারণ হচ্ছে ওই যে ৭ মিলিমোল, ৮ মিলিমোল, ১০ মিলিমোল পর্যন্ত উঠলেও সেটা অ্যাসিডোসিস হয় না। আর কিটোনকে প্রাকৃতিকভাবে মানে কিটো ডায়েট ব্যবহার করে আপনি ৭ মিলিমোলে তুলতে গেলে আপনাকে ৭ দিন ধরে না খেয়ে থেকে চেষ্টা করতে হবে। তাতেও হবেন না হয়তো। তো কিটোনটাকে বাড়ানো রক্তের মধ্যে অতি কঠিন একটা কাজ। কিন্তু উনারা এমনভাবে বলেন যে এটা একেবারে ম্যাজিকের মতন হয়ে যাবে। না জানলে যা এবং হয়। নেফ্রোলিথিসিস কেন হচ্ছে? হাইপারইউরেসিমিয়া, hypercalciuria occurs due to increased bone demineralization with acidosis যখন ব্লাডে অ্যাসিডের লেভেল বাড়ে তখন কিন্তু বোনের ডিমিনারেশন হয় এবং বোন থেকে কিন্তু এই ক্যালসিয়াম গুলো কিন্তু ইউরিনে যেতে থাকে এবং hypocytosুরিয়া which normally helps to dissolve free calcium এটা hypocytosুরিয়া হয়ে যায়, সাইট্রিক অ্যাসিডের লেভেল কমে যায়, the urine has low which stops uric acid from dissolving leading to crystal that acts on the needles for calcium stone formation. Many institution so restricts this fluid and diet 80% of the normal needs কেমন অনেকে তো এই কথাগুলোর কোনো সোর্স তিনি দেননি, রেফারেন্স তিনি দেননি, কোত্থেকে পেয়েছেন জানি না। কিন্তু এর অধিকাংশই হচ্ছে বাজে কথা। দেখবেন যে এই যে র‍্যাপিড ওয়েট লস ম্যাজিক দেখানোর জন্য বলে যে পানি কম খান। যার ফলে তার ওজন তাড়াতাড়ি কমবে এবং এই কারণেই সেটা হচ্ছে যে ক্যালসিয়াম বেশি ইউরিনে পাস করবে। তার আপনারা দেখতে পাচ্ছেন সাইট্রিক অ্যাসিড কমবে ব্লাডে। তার ইউরিন পিএইচ লো হবে ফলে ইউরিক অ্যাসিড গুলো ডিসলভ করতে পারবে না এবং ওয়াটার রেস্ট্রিকশন এর কারণে অনেক সময় দেখা যাবে যে সবকিছু মিলিয়ে কিন্তু এই কিডনি স্টোনটা ফর্ম করে যায়। কোন গরু কাছ থেকে আপনি কেটোজেনিক ডায়েট সম্পর্কে শিখেছেন তা তো জানি না। কিন্তু নিতান্ত গরুর কাছ থেকে না শিখলে কেটোজেনিক ডায়েটে এই পানি কম খেতে বলা হয়েছে। এটা গরু ছাড়া কেউ বলবে না। কারণ কেটোজেনিক ডায়েটে যারা আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়েছি, আমাদেরকে ১ম এই বলে দেয়া হয়েছে যেন রোগী যথেষ্ট পরিমাণে পানি পান করে। পিপাসা লাগলেই যেন সে পানি পান করে এবং ওই যে সাধারণভাবে যেরকম বলা হয় দৈনিক ২ লিটার, ২.৫ লিটার, ৩ লিটার পানি পান করতে হবে। কেটোজেনিক ডায়েট করলে তাদেরকে পানি পান বেশি করে করতে উদ্বুদ্ধ করা হয়। এবং যেটা বলছে যে এটা there is good evidence that এই গ্রোথ ফেইলিউর যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে, হেয়ার ফল করে যাচ্ছে, চুল পড়ে যাবে। কেমন? এটারও এভিডেন্স পাওয়া যাচ্ছে। এবং ইউরিক অ্যাসিড protein based metabolism causes uric acid to be produced when it is excreted through kidney এবং
এটাও একটা ভ্রান্ত ধারণা। এই প্রোটিন যেহেতু বেশি খাবো সেজন্যে আমাদের ইউরিক অ্যাসিড হয়ে সর্বনাশ হয়ে যাবে এটা সম্প্রতি এটা সম্পর্কে এটা ২০২০ সালের পরে এই তথ্যটা আসলে একদম নিশ্চিতভাবে জানা গিয়েছে। সুতরাং এটারও দায় ওনাকে দেব না। কিন্তু আ এখন আমরা নিশ্চিতভাবে জানি যে প্রোটিন ভেঙে পিউরিন তৈরি হয়। উদ্ভিজ্জ খাবার থেকেও ভেঙে পিউরিন তৈরি হয়। কিন্তু সেই পিউরিনটা দেহে যদি ইনফ্লামেশন বেড়ে থাকে তাহলেই এই পিউরিনটা ইউরিক অ্যাসিডে রূপান্তর হতে পারে। কিন্তু আমাদের দেহেতে ইউরিক অ্যাসিডের যে সবথেকে বড় উৎস যেটা, সেটা হচ্ছে মিষ্টির চিনি, ফ্রুক্টোজ। ফল থেকে যে চিনিটা আমরা পাই, বাজার থেকে কেনা চিনিতে যেটা পাই, সেই চিনি। সুতরাং সেই চিনিটা খেলে সেটা আমাদের ইউরিক অ্যাসিড বাড়ায় এবং অনেকেই আমরা মাংস খাই, তার সঙ্গে কোল্ড ড্রিংকস খাই। তো কোমল পানীয় যেটা সেটাকে খাই। তো ফলে হয় কি, এই কোমল পানীয়ের চিনি আমাদের ইউরিক অ্যাসিড বাড়ায় আর আমরা দোষ দেই মাংসকে। আ যখন দেখা যাচ্ছে যে build up of uric acid in the bloodstream causes problem in the gout and ketogenic diet. When the kidneys remove excess ketones from bloodstreams, the removal of the uric acid decreases and build up occurs. So এই একটা ঘটনা অবশ্য ঠিক বলেছেন যে, যখন কেউ নতুন কেটোজেনিক ডায়েট শুরু করে, তখন ইউরিক অ্যাসিড যেই পথ দিয়ে বেরোয় কিডনির মধ্যে দিয়ে, কিটোন বডিগুলিও সেই পথ দিয়েই প্রস্রাবের মধ্যে দিয়ে বেরোতে শুরু করে। তো সেজন্যে দুজনের মধ্যে একটা ধাক্কাধাক্কি লেগে যায়। একটা কম্পিটিশন হয় এবং তাতে ইউরিক অ্যাসিড শুরুতে মানে সাধারণভাবে যেই মাত্রায় বেরোচ্ছিল, সেই মাত্রায় বেরোতে পারে না। তো কিন্তু এটা সপ্তাহ ২ সপ্তাহের মধ্যেই আবার স্বাভাবিক হয়ে যায়। যখন দেহ প্রতিদিন কিটোন তৈরি হচ্ছে অনুভব করে, তখন ফিল্টার কিডনি। তখন আমাদের কিডনি এই কিটোনকে বের করে দেওয়ার জন্যেও তার নতুন রাস্তা তৈরি করে নেয়। ফলে ইউরিক অ্যাসিডের সঙ্গে যে কম্পিটিশনটা সেটা মিটে যায়। তখন ইউরিক অ্যাসিড এবং কিটোন একই সঙ্গে সহজভাবেই বেরিয়ে যেতে পারে। আর ইনসুলিন বেড়ে থাকলে ইউরিক অ্যাসিড আমাদের দেহে আটকে যায়। সুতরাং কিটো ডায়েট করলে ইনসুলিন যেহেতু কমে থাকে, কিটোনের ইসের কিডনির মধ্যে দিয়ে ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবার পথ খুলে যায়। তো আ যদিও একদম ১ম যারা কেটোজেনিক ডায়েট একদম ১ম শুরু করছেন, তাদের ক্ষেত্রে আমরা ১ম ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে এই সম্ভাবনাটা একটু আ আশা করি যে, তাদের দেহে যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাহলে এই সময়টাতে একটু অস্বস্তি হতে পারে। কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিছু না। এই যে ইউরিক অ্যাসিড ফর্ম করেছে কারণ আপনি প্রোটিন এক্সেস প্রোটিন খাচ্ছেন, প্রোটিন মেটাবলিজম বেশি হচ্ছে এবং প্রোটিন মেটাবলিজম এন্ড প্রোডাক্ট হচ্ছে যে আপনি জানেন ইউরিক অ্যাসিড। সো হ্যাঁ, সেটাই হ্যাঁ। আমরা হতে এখানে পারে। দেখতে পাচ্ছি। না, গবেষণায় সেটা দেখা যায়নি। আর প্রোটিন ব্রেকডাউন থেকে আমরা পাই পিউরিন। সেই পিউরিনটা ইউরিক অ্যাসিড হবে কিনা সেটা নির্ভর করে আমার ইনফ্লামেশন এর উপরে। আপনি যদি আলু ভর্তা দিয়ে ভাত খান, তার সঙ্গে মাংস খান বা বিরিয়ানি খান যেখানে ভাতও রয়েছে, মাংস রয়েছে, তাহলে আপনার ইউরিক অ্যাসিড তৈরি করবে আসলে আ এই ভাতের কারণে যে ইনফ্লামেশন বাড়বে, সেই ইনফ্লামেশনটাই ইউরিক অ্যাসিড তৈরি করার আ ভূমিকাটা রাখবে। এক্ষেত্রে যদি আমরা শুধু মাংসটা খেতাম, তাহলে কিন্তু পিউরিনটা পিউরিনই থাকতো। সেটা আম ইউরিক অ্যাসিডে রূপান্তর হতো না। সো অনেকের কগনিটিভ ডিসফাংশন হয়ে যাচ্ছে। কেমন? ফ্রি ফ্যাটি অ্যাসিড পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু পেরিফেরি এবং লিভারে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে। এগুলো কিন্তু আমাদের অনেক প্রবলেম তৈরি করছে। আপনারা দেখতে এগুলো বাজে কথা। পাচ্ছেন। তো সবই যদি খারাপ হয় তাহলে কেটোজেনিক ডায়েটের কি কোন উপকারিতা নেই? কেটোজেনিক ডায়েটের কি কোন নেই তাহলে? কেন উপকারিতা তো শুরুতেই আপনি অনেকগুলো বলেছেন। তো উপকারিতা নেই তো এই ক্ষেত্রে আর ভাবার সুযোগই নেই। আপনি শুরুতেই বেশ কতগুলো উপকারী কথা তো বলেই এসেছেন। তাহলে কেটোজেনিক ডায়েট আসলো পৃথিবীতে? আসলে আমরা একটা পড়ছিলাম একটা জায়গায় যে যীশু খ্রিস্টের একটা স্লাইড আমি আনতে পারিনি আসলে সময় থাকলে আনতাম। তো উনি এক জায়গায় গেলেন তো সেখানে একজন ভক্ত দেখা যাচ্ছে যে তাকে খিঁচুনি হচ্ছে। তো যীশু খ্রিস্ট বললেন যে ওকে প্রার্থনা করতে বলো এবং ওকে ফাস্টিং থাকতে বলো। উপোস করতে বলো। প্রার্থনা করলো এবং ফাস্টিং থাকলো তখন দেখা গেল যে তার খিঁচুনিটা বন্ধ হয়ে গেছে। কেমন? সো তার মানে দেখেন তখন আ যে যীশু খ্রিস্টের সময়েও যেমন আজ থেকে সাপোজ ২০০০ ২৫০০ বছর আগেও কিন্তু এই কেটোজেনিক ডায়েটের প্রচলন ছিল এবং আ তারপরে ১০০ বছর আগে কেটোজেনিক ডায়েট যখন আমাদের ভালো ইয়ে যেটা বলে এপিলেপসির ওষুধ ভালো ছিল না তখন বাচ্চাদের এপিলেপসি ভালো করার জন্য এটার প্রচলন হয়েছিল কেটো ডায়েট এবং এরপরও ৯০ সালে কিন্তু আবারও কেটো ডায়েটের প্রচলন হয়েছে। এই ড্রাগ রেজিস্ট্যান্স এপিলেপসিকে ট্রিটমেন্ট করার জন্যই আসলে আবার এসেছে এবং এটা নিয়ে অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে যেখানে আমাদের পিডিয়াট্রোলজিস্টরা কিন্তু কেউ আম যে ডাটা আছে 25% অফ দ্যা ইউএস পিডিয়াট্রিক নিউরোলজিস্ট তারা কিন্তু 25% ওরা কিন্তু টাইম টু টাইম কেটো ডায়েট প্রেসক্রাইব করে থাকেন। তো যাই হোক ইন্ডিকেশন কি কেটো ডায়েট? মেডিকেশন রেজিস্ট্যান্ট এপিলেপসি। যেসব এপিলেপসি মেডিকেশনে ভালো হচ্ছে না। GLUT1 ডেফিসিয়েন্সি যাদের গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 ডেফিসিয়েন্সি তার মানে কি এটা একটা জেনেটিক ডিজিজ যেখানে কি হচ্ছে আমাদের গ্লুকোজের মেটাবলিজম হচ্ছে না গ্লাইকোজেন মেটাবলিক প্রবলেম যেখানে গ্লুকোজ আপনি দিচ্ছেন কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে না তখন অল্টারনেট পাথওয়েতে আমরা পেশেন্টকে বাঁচিয়ে রাখার জন্য কেটো ডায়েট দিতে পারি GLUT1 ডেফিসিয়েন্সি ফসফোফ্রুক্টোকাইনেজ ডেফিসিয়েন্সি যাদের এই ধরনের গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে এবং যাদের গ্লুকোজ মেটাবলিক ডিফেক্ট আছে তাদেরকে আমরা কেটো ডায়েট দিতে পারি পাইরুভেট ডাইডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি এদেরকে আমরা দিতে পারি কারণ এরাও কিন্তু গ্লুকোজ মেটাবলিজম করতে পারছে না
অ্যাকিউট রিফ্র্যাক্টরি স্ট্যাটাস এপিলেপটিকাস এখানে দিতে পারি। কিন্তু ইউ হ্যাভ টু আপনাকে কেটোজেনিক ডায়েট দেওয়ার আগে আপনাদের এগুলো ডায়াগনোসিস করা শিখতে হবে যে হাউ ক্যান ইউ ডায়াগনোস দিস ডিজিজেস কেমন? অ্যাকিউট রিফ্র্যাক্টরি সেদিন আমার ফেসবুকে স্ক্রল অ্যাডভার্টাইজমেন্টে স্ট্যাটাস এপিলেপটিকাস যখন স্ট্যাটাস এপিলেপটিকাস আপনি মেইনটেইন করতে পারছেন না, বারবার হচ্ছে, হ্যাঁ? তো তখন আপনি কেটোজেনিক ডায়েট প্রেসক্রাইব করুন। থিস আর অল ইন্ডিকেশন কেটোজেন। এখানে কিন্তু ওবেসিটি তে কিন্তু থিস আর অল ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশনস। যেমন এখানে কিন্তু ওবেসিটিতে কেটো ডায়েট প্রেসক্রাইব করার কিন্তু কোনো ইন্ডিকেশন নেই। ডায়াবেটিসের ওষুধ বন্ধ করার জন্য কেটো ডায়েট প্রেসক্রাইব করার কোনো ইন্ডিকেশন নেই। কেমন? সো আপনারা দেখেন কিন্তু কি হচ্ছে? YouTube ডক্টরস আর দেয়ার। YouTube আমাদের অনেককে শিক্ষা দিচ্ছে। আমাদের পেশেন্টদেরকে এনকারেজ করছে। কি এনকারেজ করছে? YouTube ডক্টরস ফেলে দিন। আপনারা ভাই সব আপনারা সব ফেলে দিন ডায়াবেটিসের ওষুধ। আপনারা ফেলে দিন প্রেশারের ওষুধ। আপনারা ফেলে দিন কোলেস্টেরলের ওষুধ। এগুলোর কোনো দরকার নাই। These are all bogus things. ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্টেরলের ওষুধ কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে, শুধুমাত্র আপনি ডায়েট করার মাধ্যমে, শুধুমাত্র কেটো ডায়েট করার মাধ্যমে কিন্তু আপনারা এই ওষুধ থেকে বেঁচে যেতে পারেন। আপনারা সুস্থ জীবন পাবেন। শুধুমাত্র আমার ডায়েট ফলো করেন। শুধুমাত্র আমার ডায়েট ফলো করেন কথাটা ঠিক না। কিন্তু যদি শুধুমাত্র কিটোজেনিক ডায়েট ফলো করেন কথাটা হয়, যে কিটোজেনিক ডায়েট বা ওয়েল ফর্মুলেটেড কিটোজেনিক ডায়েট যেটাকে বলেন প্রফেসর ডক্টর স্টিফেন ফিনি, সেটা অনুসরণ করলে কিন্তু এই ঘটনাগুলো এইভাবেই ঘটবে। এটা কোনো ফালতু কথা নয়। এটা আজগুবি দাবি নয়। যাদের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে, যাদের এখনো ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন না, এইরকম রোগীদের ক্ষেত্রে শুধুই খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিসটাকে আসলে পুরোই নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব। কারো ক্ষেত্রে যার ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে ডায়াবেটিস, তার ক্ষেত্রে হয়তো মেটফর্মিনটা ব্যবহার করার প্রয়োজন শেষ পর্যন্ত থাকতে পারে। কিন্তু অতি অল্প আ লোকের ক্ষেত্রেই সেটা ঘটবে এবং অতি অল্প মাত্রায় মেটফর্মিন হয়তো ব্যবহার করতে হতে পারে। হয়তো ব্যবহার করতে হতে পারে। কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই কোনো ওষুধের আর দরকার পড়বে না। এটা বাজে কথা না, এটা বিজ্ঞানসম্মত কথা। যারা এই বিষয়ে গবেষণা করেছেন, লেখাপড়া করেছেন তারা এটা জানেন। যারা রোগীদেরকে চিকিৎসার জন্য কেটোজেনিক ডায়েট ব্যবহার করেছেন তারা এটা জানেন। প্রফেসর এরিক ওয়েস্টম্যান, প্রফেসর স্টিফেন ফিনি, প্রফেসর জেফ ভোলেক, প্রফেসর ডমিনিক ডি অগাস্টিনো, প্রফেসর ক্রিস পালমার উনারা এগুলো জানেন। কিন্তু যিনি জানেন না তিনি এসে সমস্ত উল্টোপাল্টা কথা শুরু করেছেন। তো এইখানে তিনি যেই ডাক্তারের কথার দিকে ইন্ডিকেট করছেন সেটাও আবার সেই আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই। তার বিরুদ্ধে আ এই নাম উল্লেখ করবেন না কিন্তু খোঁচাটা মারবেন ঠিকই। তো যদি ওনারা আবারও বলি যে ওনারা যদি ডাক্তার জাহাঙ্গীর কবির যেই যুক্তিগুলো তখন দিচ্ছিলেন ২০২০ সালের দিকে, সেই যুক্তিগুলোকে যদি ওনারা যাচাই করতেন, তাহলে ওনারাও ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঙ্গে একসঙ্গে এক দলে চলে যেতেন। কিন্তু ওনারা সেই যাচাইটা করেননি। কারণ হচ্ছে অ্যা এক ধরনের ঘাড়ামি আরকি, তেড়ামি। আমি করব না। সেরকমের একটা আচরণ। কেটো ডায়েট ফলো করেন। কেমন? তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ নিরোগ হয়ে যাবেন। আপনারা অমর হয়ে যাবেন। মনে হয় এরকম ভাবে সবাই আ বা বুঝে নিচ্ছে যে এত কিছু যেহেতু ভালো হয়ে যাবে আমি অমরই হয়ে যাচ্ছি। এটা একটু বেশি কথা হয়ে গেল। তো যাই হোক সেটাকে ক্ষমা করে দিলাম। কারণ উপস্থাপনার জন্যে অনেক কথাই তো লোকে বলে। কি বলছেন? YouTube ডক্টর বলছেন যে আপনারা অনেক বেশি, বেশি তেল খান। অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা অনেক, অনেক মাখন খান। মাখন খাবেন, হ্যাঁ? বেশি, বেশি করে গুড খাবেন। ফ্যাট অনেক বেশি, বেশি মাখন খান। আপনারা অনেক বেশি, বেশি কার্বোহাইড্রেট ঘি বাদ খান। দিয়ে কেমন? আপনারা অনেক বেশি মাংস খান। আপনারা চমৎকার। অল্প একটু ফ্রুটস খান। যেখানে ফ্রুটস না খেলেও 10% এর চলবে। বেশি যেখানে 10% এর বেশি কার্বোহাইড্রেট আসবে না, আপনারা সালাদ খান। কেমন? এটা খেলেই আপনারা সমস্ত ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ সব বাদ দিয়ে দিতে পারবেন। কিচ্ছু লাগবে না। এবং আমরা দেখতে পাচ্ছি পেশেন্টরা আমাদের কাছে আসছে অনেক খারাপ অবস্থায়। ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, সুগার 30 হয়ে গেছে, কেটো অ্যাসিডোসিস হয়ে গেছে, ইনসুলিন এই কথাটা অত্যন্ত বোকার মতন একটা কথা। মানে এত বোকার মতন কথা উনারা বলেন কি করে? নিজেকে দাবি করেন এন্ডোক্রিনোলজিস্ট তারপরে এরকম বোকার মতন কথা কি করে বলেন? একটা লোক কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিল। তারপরে তার রক্তে চিনি উঠে গেল ৩০ এ। আকাশ থেকে। মা সাধারণ ডাক্তারের বুদ্ধিও তো ব্যবহার করতে হবে নাকি? রক্তে চিনিটা বাড়ে কোত্থেকে? আমরা যে শর্করা জাতীয় খাবার খাই সেটা হজম হয়ে রক্তে গ্লুকোজ আকারে প্রবেশ করে এবং রক্তের গ্লুকোজটাকে বাড়ায়। তো কেটোজেনিক ডায়েটে এই লোকগুলো ১ম এ যেটা বাদ দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই শর্করা জাতীয় খাবারগুলো। যেই খাবার থেকেই গ্লুকোজ আসতে পারে। তো সেগুলো যদি বাদ পড়ে যায় তাহলে রক্তে গ্লুকোজটা বাড়বে কি করে? ৩০ হবে কি করে? ৫ এর জায়গায় ৩০ কি করে হবে? মানে একটু যদি মাথা খরচ করতেন, ব্রেইন যদি থাকতো তাহলে এরকম বাজে কথা বলতেন না। বন্ধ করে দিয়েছে, ট্যাবলেট বন্ধ করে দিয়েছে। ফলস বিলিফ এ তারা ফলস কনফিডেন্স এ ভুগছে। এবং আন্তর্জাতিক এটা আমার কথা না। আন্তর্জাতিক স্টাডিজ গুলো কি বলছে দেখেন, এটা কিন্তু 25 বছরের একটা স্টাডি। 25 ইয়ার্স ধরে কিন্তু এই 15,000 পেশেন্টকে ফলো করা হয়েছে। তারা কিন্তু 45 থেকে 64 বছর বয়স তাদের অ্যাম তাদের এভারেজ এইজ এবং সেখানে দেখা যাচ্ছে কি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। এখানে এই কার্বোহাইড্রেট কনজাম্পশন কিন্তু দেখানো হয়েছে এবং কার্বোহাইড্রেট কনজাম্পশন এ দেখানো হয়েছে
এটা হচ্ছে 50% যারা কার্বোহাইড্রেট খাবে। কেমন? এটা মর্টালিটি দেখাচ্ছে, হ্যাজার্ড রেশিও দেখাচ্ছে। কেমন? আনটোয়ার্ড ইফেক্ট দেখাচ্ছে। যখন আপনি 40% থেকে কম কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে, অথবা যখন আপনি 70% এর থেকে বেশি কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে, তখন কিন্তু আপনার মর্টালিটি বাড়তে থাকবে। আর কেটো ডায়েট কি সাজেস্ট করছে আমাদের? আপনি 10%, আপনি 5% কার্বোহাইড্রেট খান। যখন 40% এর কম কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার মর্টালিটি হা, হা করে বেড়ে যাচ্ছে। তখন আপনি যখন 10% 5% কার্বোহাইড্রেট খাবেন, তখন আপনার মর্টালিটি কোন লেভেলে গিয়ে পৌঁছাবে আপনারা প্রেডিক্ট করতে পারছেন। আমি জানি আপনারা সবাই ব্রিলিয়ান্ট এবং enthusiastic ডক্টর যারা শুনছেন আমার এই প্রোগ্রাম। তো ডাক্তাররা enthusiastic এবং ব্রিলিয়ান্ট কিনা ঠিক জানি না এবং কথা শুনে মনে হচ্ছে না। কারণ এই কথা হজম যারা করছে তারা ব্রিলিয়ান্ট ডাক্তার হওয়ার কারণ আমি দেখি না। কিন্তু প্রফেসর হিসেবে আপনি নিজেও ব্রিলিয়ান্ট না। আপনি অত্যন্ত বোকার মতন একটা কাজ এখানে করলেন। সেটি হচ্ছে যে গবেষণাটিকে এখানে উপস্থাপন করেছেন, এই গবেষণাটি হচ্ছে একটি এপিডেমিওলজিক্যাল গবেষণা। এপিডেমিওলজিক্যাল গবেষণা শুনতে গবেষণা, গবেষণা, বিজ্ঞান, বিজ্ঞান একটা ভাব মনে হলেও এটা কিন্তু আসলে বৈজ্ঞানিক গবেষণা না। এটা হচ্ছে পরিসংখ্যান ভিত্তিক একটা গবেষণা এবং এই রকমের গবেষণা আমাদেরকে সর্বোচ্চ দিতে পারে অনুমান, প্রমাণ না, অনুমান। কারণ কি? এই যে ২৫,০০০ বা ১৫,০০০ লোককে ২৫ বছর ধরে অনুসরণ করা, এদেরকে আসলে কোনো পরীক্ষা করা হয়নি। এদেরকে কিছু করতে বা বলা হয়নি বা কিছু করতে নিষেধ করা হয়নি। শুধুমাত্র এদেরকে বছর ৬ বছর অন্তর, অন্তর সম্ভবত এবং ২ বার, সর্বোচ্চ ২ বার ৬ বছর অন্তর, অন্তর তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে, "তুমি অ্যা কি খাও?" তো কি খাও? এরও একটা লম্বা প্রশ্নপত্র করা হয়েছে। এমন জটিল প্রশ্নপত্র যেটা আসলে ঠিক ফিল আপ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আপনাকে যদি বলা হয়, "গত বছরে আপনি মোট কত কেজি মাংস খেয়েছেন?" কি করে বলবেন? বলার উপায় নাই। তাই না? কারণ গত সপ্তাহে কতটুকু খেয়েছেন তারই তো হিসাব নাই। মাংস অনেকে বা আমাদের দেশের গরিব দেশ হয়তো খেতে পেলেন না। কিন্তু যদি জিজ্ঞেস করে কতটা ভাত খেয়েছেন? তাও তো হিসেব করে বলতে পারবেন না। তাই না? কারণ এইগুলো আমরা তো সেভাবে হিসেব করে রাখি না মাথার মধ্যে, মনে থাকে না। তো এই গবেষণাটা হচ্ছে সেরকম সমীক্ষা ভিত্তিক একটা গবেষণা যেটাকে আ যেটা থেকে আমরা প্রমাণ পাবোই না। এটা দিতেই পারে অনুমান। এর বেশি কিছু দিতেই পারে না। তো সেটাকে প্রথমত আপনি অন্য ডাক্তারদের সামনে যে প্রমাণ আকারে হাজির করছেন, সেটা নির্দেশ করে যে আপনি বোঝেন না আপনি কি দেখাচ্ছেন। এই রকমের স্টাডি এটা রিসার্চারদের মধ্যে দেখানো যেতে পারে যে যারা পরীক্ষা ভিত্তিক গবেষণা করেন, তারা যদি এই বিষয়ে গবেষণা করে পরীক্ষা করতে আগ্রহী হন, তাদের জন্য দেখানো যেতে পারে। কিন্তু অন্যদের জন্যে, সাধারণ মানুষের জন্যে অন্য ডাক্তার যারা এই গবেষণার সঙ্গে যুক্ত নন, তাদের সামনে এটা উপস্থাপন করাটাই বোকামি। এবং সঙ্গে যদি হ্যাজার্ড রেশিও ২ এর নিচে হয়, তাহলে সেটাকে কিছুতেই করা হয় না, গুরুত্ব দেয়া হয় না। আর এক্ষেত্রে আপনার হ্যাজার্ড রেশিও ১.২ এর কাছাকাছি বলছেন যদি ৪০% থাকে। তো এবং আরেকটা মানে যেটা সবথেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এটা কোনো গবেষণা করা হয়নি, ইনফেক্ট আপনারা যদি নিজেরাই এই পেপারটিকে বার করে দেখেন, এটার মধ্যে কিটো শব্দটাই নাই। এই গবেষণাটা আমি দেখেছি, আমি পড়েছি এবং এই গবেষণাটিতে কিটো শব্দটাই নাই। কিটোজেনিক ডায়েট, কিটো কিচ্ছু শব্দটা নাই। এটা পরীক্ষামূলক গবেষণা নয়। সুতরাং এটা হচ্ছে একটা আবর্জনা। এটাকে একটা আবর্জনা এখন দুঃখজনকভাবে যিনি উপস্থাপন করছেন তিনি বোঝেন না যে এটা আবর্জনা। সেজন্যে এই আবর্জনা গেলাচ্ছেন জুনিয়র ডাক্তারদেরকে। লজ্জার ব্যাপার। তাহলে আপনারা ক্যালকুলেট করতে পারছেন। হ্যাজার্ড রেশিও 2 এর কাছাকাছি চলে যাচ্ছে যখন 20% যখন কেউ কার্বোহাইড্রেট খাবে। যখন 10% 5% কার্বোহাইড্রেট খাবে তখন মোর্টালিটি কোথায় যাবে? ইউ ক্যান ইমাজিন। সো খুবই সাবধান, খুব সাবধান। আর এটা একটা ইউএস স্টাডি যেটা ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটি পাবলিশ করেছে। এখানে ইউএস ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশনাল এক্সামিনেশন সার্ভে এটাও কিন্তু অনেক বড় স্টাডি। এখানে 25,000 পেশেন্টকে নিয়ে অলমোস্ট 24,825 পেশেন্টকে নিয়ে তারা স্টাডি করেছে এবং 1999 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই গবেষণাগুলো হয়েছে। কেমন? এই গবেষণাগুলোতে কি দেখা গেল? যারা লো কার্বোহাইড্রেট ডায়েট খেয়েছে তাদের কিন্তু ইনক্রিজড ডেথ ফ্রম করোনারি আর্টারি ডিজিজ 51%, কার্ডিওভাস্কুলার ডিজিজে মর্টালিটি 50%, সেরিব্রাল পালসি এবং ক্যান্সারের মর্টালিটি কিন্তু 35% বেড়ে গেছে। এই যে স্টাডিটা এটাও একই রকমভাবে একটা আবর্জনা। ওই একই কারণে এটাও একটা epidemiological স্টাডি এবং বিষয় হচ্ছে যে এখানে যে ঝুঁকির দেখানো হয়েছে ১.৫১ মানে ঝুঁকির রিস্ক রেশিও যেটাকে বলা হয় হ্যাজার্ড রেশিও সেটা মাত্র ৫১% বেড়েছে, ৫০% বেড়েছে, ৩৫% বেড়েছে। উনি খুব বড় করে বলছেন কিন্তু এটা আসলে নগণ্য। এই রকমের গবেষণা থেকে এইরকম যদি আমরা পাই তাহলে সেটাকে বলা হয় নগণ্য এবং এটা উপস্থাপনযোগ্য না এবং সঙ্গে এই গবেষণার যদি আপনারা সমালোচনা দেখেন,
তাহলে আগে যেটা দেখালাম সেটাও এবং এটাও এই দুটো পেপারেরই নিচে অন্য গবেষকরা সমালোচনা করে বলেছেন যে এখানে সঠিকভাবে কাজ করা হয়নি। আম বিভিন্ন রকমের ভুল এই গবেষণাটাতে করা হয়েছে। তো তাতে এই তথ্য প্রথমত সর্বোচ্চ মানে খুব ভালো করে করলেও দিতে পারত একটা অনুমান। আর এটা ভালো মতন করা হয়নি। তাহলে এটা কি দিচ্ছে? কিছুই না। রাবিশ। পরিষ্কার আবর্জনা। ক্যান্সারে মর্টালিটি 30% দেখেন তাহলে হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক এবং ক্যান্সারে মারা যাওয়ার সম্ভাবনা যারা কেটো ডায়েট করছেন তাদের কিন্তু অনেক, অনেক, অনেক গুণ বেশি। সুতরাং এটা আমি মনে করি যে আপনারা প্রে করতে পারছেন। আর একজন পেশেন্ট যখন আপনার কাছে ওবেসিটি নিয়ে আসবে, ইউ আর অল ব্রিলিয়ান্ট ডক্টরস। আমি জানি সবাই ডায়াগনোজ করার চেষ্টা করবেন যে আসলে কি ঘটনা, কেন মোটা হচ্ছে। কামিনী, দিস ইজ দ্য কেস। দেখেন কামিনী 15 বছর বয়স এবং তার ওজন বেড়ে গেল গত 1 বছরে, অ্যামেনোরিয়া 4 মাস থেকে এবং সারা শরীরে ব্যথা, BMI 45 হয়ে গেল। কেমন? তো এরপরে আমি খানিকটা জায়গা স্কিপ করে যাব। কারণ এরপরে তিনি আসলে আম মোটার কি করে চিকিৎসা করবেন, কি ঔষধ দেবেন, behavioral থেরাপি দিতে হবে। এই জাতীয় অনেকগুলো কথা বলেছেন। এবং ক্যালোরি কমিয়ে খেতে হবে। ক্যালোরি কমিয়ে খেলে মানুষের যে ক্ষুধা পায় সেই বিষয়টা মাথায় নাই। তো ক্ষুধা পেলে যে মানুষ শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেটা ওনাদের মাথায় নাই। নিজেকে কখনো তো করতে হয়নি। তো সেজন্যে বিষয়টি বোঝেন না। শুধুমাত্র প্রেসক্রিপশন দিয়েই খালাস। আ একদিকে উনারা এই ক্যালোরি কমিয়ে খাওয়ার পক্ষে, কিন্তু আমি এই শর্করা কমিয়ে খাবো, যেটা আবার গবেষণায় প্রমাণিত যে শর্করা খাওয়াটা আমাদের জন্য প্রয়োজন নেই, সেটাতে উনাদের আপত্তি। এখন শর্করা খাওয়া যে আমাদের জন্য আবশ্যক নয়, এই কথাটার প্রমাণটা চট করে চলুন দেখিয়ে আনি। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস এর যে ওয়েবসাইট আমেরিকান, আ সেখানে তারা একটি ডকুমেন্ট প্রকাশ করেছেন। আপনারা চাইলে এই URL টা ব্যবহার করে সেটাকে দেখে নিতে পারবেন। সেখানে শর্করা খাওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে তারা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, "The lower limit of dietary carbohydrate compatible with life apparently is 0, provided that adequate amounts of protein and fat are consumed." যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ফ্যাট যদি আমরা খাই, তাহলে শর্করা খাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। এই ডকুমেন্টটি ২০০৫ সালে প্রকাশ করা হয়েছিল। আমি ডকুমেন্টের নাম আপনাদের দেখিয়ে রাখি। যদি আপনাদের মধ্যে কেউ ডকুমেন্টটিকে খুঁজে বার করতে চান, তাহলে URL দিয়ে তো পাবেন, কিন্তু নয়তো এই নামটা দিয়েও সার্চ করতে পারেন। এই যে ডায়েটারি রেফারেন্স ইনটেক্স ফর এনার্জি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, ফ্যাটি অ্যাসিডস, কোলেস্টেরল, প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস 2005। তো এই ডকুমেন্টের মধ্যে ২৭৫ নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আপনারা পাবেন। তো তাহলে আশা করি বুঝতে পারছেন যে শর্করা খাওয়া আমাদের জন্যে যে আবশ্যক নয়, সেটা ২০০৫ সালেই ঘোষণা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত দেয়া হয়েছে। আর উনি ২০২০ সালে এসে এখন আমাদের বলছেন যে ৪০% এর কম খেলে আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তাহলে ২০০৫ সালে এই ডকুমেন্টটাতে কি ঘোড়ার ডিম বলল? তো যদি এই তথ্যটা আপনি না জানেন, তা না জেনে বাজে কথা বলেন কেন? আর এই তথ্যের ভিত্তিতেই আসলে ওই epidemiological আবর্জনা, উম আর এই তথ্য, এই দুটোকে যখন আমরা তুলনা করব, তখন epidemiological আবর্জনা এজন্যই আমরা আস্তা করে ফেলে দেব আরকি। যাই হোক, চলুন এবারে আমরা মূল ভিডিওতে আবার ফিরে যাই। তো ফিরে এলাম আমরা, কিন্তু যেটা বললাম আমি এখান থেকে বেশ খানিকটা এগিয়ে চলে যাব। কারণ এখানে তিনি কিভাবে অ্যাম ওজন কমানোর জন্যে behavioral therapy দিতে হবে ইত্যাদি, ইত্যাদি বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তো সেই কথাগুলো আ আমরা শুনতে পারতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সময় অনেক বেশি লেগে যাবে। আপনারা বুঝতেই পারছেন যে সময় অলরেডি বেশ খানিকটা লেগেছে। তো ২ দিন ব্যাপী আমি আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট। তো উনার ভিডিওতে টেক হোম মেসেজ, অর্থাৎ সারমর্মটা আমাদের কি মনে রাখা উচিত সেই কথায় উনি এবার এসেছেন। চলুন সেখান থেকে আমরা আবার শুনতে শুরু করি। শেষ করতে চাচ্ছি টেক হোম মেসেজ দিয়ে। অ্যাভেইলেবল রিসার্চ। সো প্রথমেই হচ্ছে ওবেসিটি ইজ আ ডিজিজ, এটা মানতে হবে এবং ওবেসিটি একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, বাংলাদেশেও একটা প্রবলেম। অ্যাভেইলেবল রিসার্চ অন কেটোজেনিক ডায়েট ফর ওয়েট লস ইজ স্টিল লিমিটেড। ২০২০ সালে কিছুটা লিমিটেড ছিল। মানে যথেষ্ট পরিমাণে ছিল আসলে ভরসা করার মতন। কিন্তু আ তার তুলনায় এখন অনেক বেশি রয়েছে। এবং যেগুলো আমি স্টাডি পেয়েছি, টুকটাক স্টাডি, এগুলো অল্প সময়ে ১২ সপ্তাহ, ১০ স্যার সপ্তাহ। আমি একটা কিন্তু কোয়েশ্চেন স্যার, আপনি ওই আমি পেশেন্টকে কি কোয়েশ্চেন ট্রিটমেন্ট করার সময় দেব। দিয়েছিলেন স্যার? ওই পেশেন্টকে দিয়েছিলাম লিরাগ্লুটাইড অ্যান্ড হি ইজ লুজিং ওয়েট লাইক এনিথিং। কেমন? সে ভালো ওজন লুজ করছে। কেমন? আমার অনেক পেশেন্ট আছে যারা 40 কেজি পর্যন্ত ওয়েট লুজ করেছে পুরান ঢাকার বিরিয়ানি খাওয়া পেশেন্ট উইথ দিস লিরাগ্লুটাইড অ্যালং উইথ ডায়েট, এক্সারসাইজ অ্যান্ড বিহেভিয়ার মডিফিকেশন। বিহেভিয়ার মডিফিকেশন কথা ভুললে চলবে না। আদারওয়াইজ এটা ফেইল হবে থেরাপি। কেমন? বিহেভিয়ার মডিফিকেশন আমি যে স্টেপ গুলো বলছি ৬ টা স্টেপ, কেমন? এটা যদি না ফলো করতে পারেন তাহলে কিন্তু ইটস গোইং টু বি ফেইলিউর। আপনি যত ভালো ডাক্তারই হন, পেশেন্ট আপনার কথা শুনবে না। তো লিরাগ্লুটাইড যে ওষুধটা তিনি কথা বললেন, GLP-1 অ্যাগনিস্ট ধরনের ওষুধ বলা হয় এটাকে। তো এই ঔষধটার কাজ হচ্ছে আমাদের ক্ষুধা কমিয়ে দেয়। ক্ষুধা কমিয়ে দিলে মানুষ খায় না, খেতে পারে না।
না খেলে তখন তার দেহে চর্বি ভাঙার প্রক্রিয়া শুরু হয় এবং চর্বি ভাঙার প্রক্রিয়ায় দেহে কিটোন তৈরি হয় এবং মানুষটা ওজন কমায়। তো আমি যদি প্রোটিন এবং ফ্যাট খাই, প্রাকৃতিকভাবেই আমার এই আ GLP-1 হরমোনগুলো তৈরি হবে আ বা GIP হরমোনগুলো তৈরি হবে এবং আমি ক্ষুধা অনুভব করব না এবং ফলে আমার দেহে কিটোজেনেসিস হয়ে ক্ষুধা কমে গিয়ে ওজন কমবে, চর্বি ভেঙে ক্ষয় হবে। তো ঔষধ দিয়ে যখন করা হলো, তৈরি হচ্ছে কিটোন এবং সেটাকে উনি বলছেন খুব ভালো। আর যখন খাদ্য অভ্যাস দিয়ে আমি একই কাজ করছি আমার দেহের মধ্যে, তিনি সেটাকে বলছেন খারাপ। তো তখন মনে হয় না যে এটা আসলে ফার্মা কোম্পানির দালাল? সো আমি অনেক সার্চ করেছি কেমন যে এই লিটারেচার 12 সপ্তাহের বেশি আমরা পাইনি আসলে কেটোজেনিক ডায়েটের যে স্টাডিগুলো, এবং অনেক স্টাডিগুলো দেখেছি যেগুলো খুব অথেন্টিক জার্নালে পাবলিশড হয় নাই, এবং এগুলো কুয়েত থেকে, মিডল ইস্ট থেকে এবং এই ধরনের আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে এসেছে, যেগুলো রিলায়েবিলিটি অনেক কম এবং কোনো হাই ইমপ্যাক্ট জার্নালে কিন্তু এগুলো পাবলিশ হয় নাই। প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যানের যে স্টাডিটা ছিল, ১ম স্টাডিটা প্রায় ৬ মাস মেয়াদি ছিল এবং সেখানে ৫০ জন পার্টিসিপেন্ট অংশ নিয়েছিল। তো তারপরে উনি ১২ সপ্তাহের বেশি খুঁজে পেলেন না। মানে ৩ মাসের বেশি কিটোজেনিক ডায়েটের স্টাডি খুঁজে পেলেন না। তো কোথায় খুঁজেছেন আল্লাহই জানে। কিন্তু যদি সঠিকভাবে খুঁজতেন তাহলে পাওয়ার কথা ছিল। ২০২০ সালে পাওয়ার কথা ছিল। সুতরাং এবং এগুলোর মধ্যে যেটা ছিল, কোনো কন্ট্রোল ছিল না, কেমন কেস কন্ট্রোল দিয়ে আমরা স্টাডি করি না, একটা কন্ট্রোল গ্রুপ রাখি, কেমন সেরকম কিছু ছিল না। সো দিস আর নট স্ট্যান্ডার্ড স্টাডিজ যেগুলো বেনিফিট দেখাচ্ছে। কেটোজেনিক ডায়েট হ্যাজ বিন শোজ টু প্রোভাইড শর্ট টার্ম বেনিফিট, বারবার বলছি শর্ট টার্ম। দেখবেন যে 15 দিনে আপনার 10 কেজি ওজন কমে গেছে, পেশেন্ট আরে এটাই তো খুঁজতেছিলাম। ইন সাম পিপল ইনক্লুডিং ওয়েট লস, ইমপ্রুভমেন্ট দ্য টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কম, অ্যাকচুয়ালি নট টোটাল কোলেস্টেরল, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার কমায় ফেলে। দিস ইফেক্টস আর আফটার 1 ইয়ার, 1 বছর পরে স্টাডি করা হয়েছে যারা কেটো করেছে এবং যারা কেটো করে নাই, তারা দেখা গেছে যে 1 বছর পরে যদি আপনি কম্পেয়ার করেন কেটোজেনিক ডায়েট, এটা কিন্তু আস্তে আস্তে ইফেক্টটা কিন্তু ওয়েন আউট হয়ে যায়, আমরা বলেছি, কেমন। তো এইখানে উনি এই যে শেষ কথাটা বললেন সেটা এই যে নিচে যে স্টাডিটা, এই স্টাডি থেকে কথাটাকে তুলে এনেছেন বলে দাবি করেছেন। কিন্তু আমরা চলুন এই স্টাডিটাকে একবার দেখে আশা করি আপনারা সেই স্টাডিটাকে দেখতে পাচ্ছেন এখন। আমি পজ করেছিলাম, পজ হয়নি। আচ্ছা, তো সেই স্টাডিটার শেষ লাইনটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই, এই অ্যাম স্টাডিটার এই অ্যাবস্ট্রাক্টের শেষ লাইনটায় বলছে, "Individuals assigned to a very low carbohydrate ketogenic diet achieve a greater weight loss than those assigned to a low-fat diet in the long term." দীর্ঘমেয়াদে উনারা সিদ্ধান্ত দিয়েছেন যে রোগীরা বেশি ওজন কমাতে সক্ষম হয়েছে। Hence, a very low carbohydrate ketogenic diet may be an alternative tool against obesity. এটা এই স্টাডিটা নিজে বলছে। আচ্ছা, এবারে চলুন আমাদের স্টাডিতে তো তাহলে সেই স্টাডির উপর ভিত্তি করে তিনি আমাদেরকে বললেন যে অ্যা এটা আসলে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য নয়। অথচ গবেষণাটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট এর মধ্যেই লেখা রয়েছে যে দীর্ঘমেয়াদে এই ডায়েট দিয়ে ওজন বেশি কমেছে বিধায় এটা ওজন কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। পড়ে আনেননি। না পড়েই দিয়ে দিয়েছেন। due to different mechanisms. So 1 বছর পরে এই কেটো নন কেটো গ্রুপকে স্টাডি করা হয়েছে। 2 টা গ্রুপের মধ্যে ওজনের কিন্তু কোনো ডিফারেন্স নেই। নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। যারা কেটো করেছে এবং করে নাই। সুতরাং কেটো ডায়েট করে যে আপনি ওজন কমাতে পারবেন ইন দ্য লং টার্ম, এটার কোনো এভিডেন্স নাই, এবং স্টাডি বলছে, আপনি নিচে দেখবেন ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন, ব্রিটিশ জার্নাল, ভেরি রেপুটেড জার্নাল, হাই ইমপ্যাক্ট জার্নাল, এখানে পাবলিশড হয়েছে। আপনি একটু পড়বেন, কেমন। নাহলে কিন্তু আপনারা পেশেন্টরা দেখবেন যে আপনাকে কনভিন্স করে গেছে, কেমন। পেশেন্ট বলবে, হ্যাঁ আমি ভিডিও দেখেছি, অনেক পেশেন্ট ভালো বলেছে, কেমন, অনেক ওজন কমেছে, ঠিক আছে, আপনি ঠিক বলছেন না, ঠিক আছে। এই জার্নালগুলো আপনারা পড়বেন। ব্রিটিশ জার্নাল নিউট্রিশন, আমাদের লিংক দেওয়া আছে। Mortality is increased when the carb content is less than 40%, the keto diet content carbohydrate is less than 10%, even 5% কোন কেটোতে আছে, কেমন। তাইলে স্টাডিগুলো বলছে যে যদি 40% এর নিচে কার্বোহাইড্রেট ডায়েট থাকে কোন ডায়েটে, তাহলে মর্টালিটি বাড়বে, কেমন। আর যদি 10% এর কম থাকে, তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে কতটুকু মর্টালিটি বাড়বে, কেমন। আর কেটো ডায়েট increases death from coronary artery disease 51%, ব্রেন স্ট্রোক থেকে 50% এবং ক্যান্সার থেকে 35% মর্টালিটি বাড়াচ্ছে। This is published in the website of European Journal of Cardiology, কেমন। আর স্টাডিজ গাইডলাইন ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ড কি করে, ক্যালোরি রেস্ট্রিকশন, আপনি কম খাবেন কিন্তু ব্যালেন্স ডায়েট খাবেন, সব কম্পোনেন্ট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার এন্ড মিনারেলস সবকিছু কিন্তু ব্যালেন্স থাকে। ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিহেভিয়ারাল মডিফিকেশন, এটার ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু অনেক কম, আমরা কম সময় দিই পেশেন্টকে, এটা ট্রু, কেমন। কোনো উপায় নেই, দরকার একটা লোক রাখেন তাকে কাউন্সেলিং করার জন্য, কেমন। মেডিকেশনস এবং ব্যারিয়াট্রিক সার্জারি, 5টা স্টেপ যদি আপনি ফলো না করেন তাহলে সাকসেসফুল হতে পারবেন না, কেমন। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, খুব দুঃখ পাই যখন আমাদের অনেক ডক্টর আছে যারা বেসিক্যালি কেটো ডায়েটের পক্ষে এবং কেটো ডায়েটের যে স্টাডিগুলো এগুলো ভালো করে না দেখে, ভালো করে না পড়ে এটার আর্গুমেন্টে চলে যায়, কেমন। ভিডিও গবেষণাপত্রগুলো উনি নিজেই যে আসলে ভালোভাবে পড়েননি, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন।
কারণ আমি আপনাদেরকে পরিষ্কার প্রমাণই দেখিয়ে দিলাম যে গবেষণা নিজেই বলছে যে দীর্ঘমেয়াদে এই ডায়েট ব্যবহার করা যেতে পারে। উনি সেই ডায়েট এ এভি এ সেই স্টাডিটাকেই তার এভিডেন্স আকারে এনেছেন যে দীর্ঘমেয়াদে এটা কাজ করে না। তো স্টাডিটার এই অ্যাবস্ট্রাক্ট টুকু পড়লেই এই ভুল তো করার কথা না। নাকি এটাও বোঝেন না আল্লাহই জানে। তো যে কথাগুলো বললেন অধিকাংশই দেখতে পাচ্ছি বাজে কথা। আর এই যে গাইডলাইন অনুসরণ করার বিষয়ে, গাইডলাইন কিন্তু সায়েন্স না। গাইডলাইন হচ্ছে কয়েকজনে ঐক্যমত্য, মানুষের মতামত। তো মানুষের মতামত যখন বিজ্ঞান সেই মতামতের বিরুদ্ধে কোনো ফল দেখায়, তখন মতামতটাকে সিম্পলি তক্ষুনি আস্থা করে ফেলে দেবেন। সেটাই করা উচিত। কিন্তু এইরকম ডাক্তার আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই কত কিছু আছে যারা গাইডলাইন ধরে একেবারে শক্ত করে বসে আছেন। অথচ গাইডলাইনটা যদি বৈজ্ঞানিক গবেষণা যদি গাইডলাইন বিরোধী ফল দেখায় তাহলে সঙ্গে সেই গাইডলাইন বাতিল। আপনি যতই গাইডলাইনকে চেপে ধরে থাকেন, গাইডলাইনটা মিথ্যা, ভুল। কিন্তু উনাদের মাথায় এটা ঢোকে না। গাইডলাইনে আছে। দেখে শুধুমাত্র। সো এখানে আমার আপত্তি। সো সবাইকে অনেক ধন্যবাদ। আসলে অনেক আপনারা ধৈর্য ধরে আমাদের এই লেকচার শুনলেন। আসলে এই আলোচনা করছিলাম সবার সাথেই। লেকচার না, আসলে একটা ডিসকাশন আমি মনে করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। যদিও ১ ঘন্টা হয়ে গেছে। আমি জানি না কারো ধৈর্যচ্যুতি ঘটালাম কিনা। তো the floor is now open for question and answer. Host, you can unmute everyone so that doctors can ask question or আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। আমরা এই অংশটা একটু স্যার আমাদের দেখব। চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে, আপনি একটু যদি খেয়াল করেন। ওকে, চ্যাট চ্যাট বক্সে বক্সে কোয়েশ্চেন এসছে। অ্যাটকিন ডায়েটের কথা আছে। ওকে। এটাতে কার্বোহাইড্রেট 10% প্রোটিন এন্ড ফ্যাট আছে। এই ডায়েট কি কেটো ডায়েট একই? এখানে বলা হয়েছে ওবেসিটি তে সুপারভাইজ ক্যালোরিক ডায়েট করতে হবে। সুপারভাইজ লো ক্যালোরিক ডায়েট করতে হবে। কিন্তু কেটো ডায়েট বলে নাই, লো ক্যালোরি ডায়েট বলেছে। এবং অ্যাটকিন ডায়েট কি জিনিস? অ্যাটকিন ডায়েট হচ্ছে কেটো ডায়েটের মধ্যে there are 4 টাইপস অফ কেটো ডায়েট। কেমন? এটার মধ্যে অ্যাটকিন ডায়েট আছে। তারপরে হচ্ছে বিভিন্ন রকম আজব নাম আছে। যেমন হচ্ছে যে আরো কিছু ডায়েট আছে। যেমন হচ্ছে যে কোয়েন ডায়েট আছে। কেমন? এরকম ৪ টা নাম আছে। অ্যাটকিন, কোয়েন, তারপরে আরো কিছু ডায়েট আছে। ৪ রকমের কেটো ডায়েট মানে প্রোটিন নামধারী পাওয়ার, কেটো ডায়েট সাউথ আছে ব্রিজ। যেগুলো ওয়ান অফ দ্যা কেটো ডায়েট হচ্ছে অ্যাটকিন ডায়েট। অ্যাটকিন ডায়েট হচ্ছে মডিফাইড কেটো ডায়েট। কেমন? এখানে 10% কার্বোহাইড্রেট। আপনি বুঝতে পারছেন যে যখন 40% এর কম কার্বোহাইড্রেট খাবেন তখন বাড়বে। সুতরাং অ্যাটকিন ডায়েটও কিন্তু অবসোলিউট। এবং অ্যাটকিন আমি যেটা শুনেছি, আমি একটু দেখতে হবে আমার আ তাহলে উনি আপনাদেরকে বললাম যে ২০০৫ সালে ন্যাশনাল একাডেমি থেকে যেখানে পরিষ্কার তারা বলে দিয়েছেন যে আমাদের কার্বোহাইড্রেট খাওয়ার প্রয়োজন নেই, সেই কথাটা উনি পড়েননি। সে কথাটা উনার জানা নাই। আর ডায়াবেটিস রোগীর রক্তে কা কিটোজেনিক ডায়েট করলে যেখানে চিনি খাওয়া, শর্করা খাওয়া বন্ধ, সেখানে রোগীর রক্তে চিনি বেড়ে যাচ্ছে এটা উনি বললেন। কি করে বললেন আমি বুঝতে পারছি না। যিনি এই ডায়েটের প্রবক্তা উনি নিজেই নাকি মারা গিয়েছিলেন অ্যাটকিন ডায়েট করে। আমি শুনেছি। আমি জানি না, আমার একটু দেখতে হবে আসলে এই কমেন্ট। এটা বাজে কথা। এই ডাক্তার রবার্ট অ্যাটকিন উনি আম ঠান্ডা শীতের দিনে এই নিউ ইয়র্কের রাস্তায় হেঁটে উনার চেম্বারে যাচ্ছিলেন এবং তাতে পিছলে পড়ে গিয়েছিলেন। পড়ে মাথায় সাংঘাতিক ব্যথা পান, মাথায় আঘাত পান, মস্তিষ্কে তাতে রক্তক্ষরণ হয় এবং সেই সমস্যা থেকেই পরবর্তীতে উনার মৃত্যু হয়। তো উনি অ্যাটকিন্স ডায়েট করেছেন বলে উনার মৃত্যু হয়েছে, ব্যাপারটা এরকম নয়। তবে উনি অ্যাটকিন্স ডায়েটটা তো তৈরি করেছেন কারণ তিনি বুঝেছেন যে এই উপায়ে ডায়েট করলে উপকার হয়। এই উপায়ে তিনি ডায়েট করে শত মানুষের আ ওজন কমিয়েছেন, ডায়াবেটিস সারিয়ে ফেলার কাজ তিনি করেছেন। তো সুতরাং উনার স্বাস্থ্যে মানে উনার নিজের জীবনেও এরকম অভিজ্ঞতা থেকে উনি হয়তো বিষয়টাকে অনুভব করে থাকতে পারেন। তো ডক্টর এরিক ওয়েস্টম্যান ২০০২ সালে ২০০০ না ১৯৯৮ সালে যখন ডক্টর এরিক ওয়েস্টম্যান উনার সঙ্গে যোগাযোগ করেন, তখন উনি করেছিলেন তার কারণ হচ্ছে ডক্টর এরিক ওয়েস্টম্যানের ২ জন মোটা রোগী এই ডাক্তার অ্যাটকিন্সের বই পড়ে ডাক্তারের কাছেও যাননি। শুধু বই পড়ে বইয়ের যে প্রিন্সিপাল তিনি বলেছিলেন যে এটা খাবে না। সেই নিয়ম অনুসরণ করে তারা চমৎকারভাবে ওজন কমিয়ে ফেলেছিলেন এবং ডক্টর এরিক ওয়েস্টম্যান এই ঘটনা জীবনে আর আগে দেখেননি। তো তাতেই তিনি আগ্রহী হয়ে ডক্টর এটকিন্সের সঙ্গে যোগাযোগ করেন যে, "আপনার এই ফর্মুলা ফলো করে আমার ২ জন রোগী সুস্থ হয়ে গিয়েছে। তাদের ওজন ছিল, তাদের ডায়াবেটিসের সমস্যা ছিল, তারা এখন সুস্থ। তো কিন্তু এই আম আপনার ডায়েট সম্পর্কে কোনো গবেষণা কি আছে? এটা কি নিরাপদ? এই বৈজ্ঞানিকভাবে আমরা দাবি করতে পারি?" তো ডক্টর অ্যাটকিন্স হেসে বলেছিলেন যে, "আমি ৩০ বছর ধরে করছি। আমার আর প্রমাণ দরকার কি?" তো তখন ডক্টর এরিক ওয়েস্টম্যান বলেছিলেন যে, "না, আপনার ব্যক্তিগতভাবে আপনার জন্য দরকার নেই। কিন্তু আপনি যদি আমাকে কিছু পয়সা দেন, আমি কিছু অংশগ্রহণকারীকে নিয়ে আমরা একটা গবেষণা আকারে করি এবং সেটাকে প্রকাশ করি। তাহলে এই কথাটা ডাক্তাররাও বলতে পারবে।
এই কথাটা তখন শুধুমাত্র আপনার কথা হবে না। তখন অন্য সব ডাক্তাররাও আমাদের এই গবেষণার ভিত্তিতে বলতে পারবে যে অ্যাটকিন্স ডায়েটটা নিরাপদ, এটা অনুসরণ করা যেতে পারে। তখন ডক্টর অ্যাটকিন্স ডক্টর এরিক ওয়েস্টম্যানকে সেই পয়সা দিয়েছিলেন এবং সেই পয়সা ব্যবহার করে ওনারা যে গবেষণা করেন, সেই গবেষণার আ আ ফল প্রকাশ করা হয় ২০০২ সালে এবং সেটাতেই তিনি দেখান যে ৫০ জন আ অংশগ্রহণকারীর উপরে এই অ্যাটকিন্স ডায়েট, যেটা কিটো ডায়েট নামে তখন পরিচালনা করা হয়েছিল আসলে। কারণ অ্যাটকিন্স ডায়েটটা আসলে এক ধরনের কিটো ডায়েট। তো আ করে দেখা যায় যে রোগীদের আসলে ক্ষতি কিছু হয়নি। ডায়াবেটিস অনেকের নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ওজন চমৎকারভাবে কমে গিয়েছে ইত্যাদি। ঠিক হচ্ছে না? যেটা আমি শুনেছি আমার পড়ে দেখতে হবে। আর স্যার হোয়াট ইস অ্যাবাউট ইন্টারমিটেন্ট ফাস্টিং? ওকে, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারে কথা হচ্ছে যে এটা নিয়েও স্টাডি হচ্ছে ২ রকমের ইন্টারমিটেন্ট ফাস্টিং আছে। একটা হচ্ছে যে আপনি অল্টারনেট ডে কেমন? একটা হচ্ছে যে অল্টারনেট ডে ফাস্টিং কেমন? আরেকটা হচ্ছে যে ক্যালোরিক ব্যালেন্স ইন্টারমিটেন্ট ফাস্টিং। ২ রকম ইন্টারমিটেন্ট ফাস্টিং, হ্যাঁ? অল্টারনেট ডে ইন্টারমিটেন্ট ফাস্টিং, ক্যালোরি রেস্ট্রিকশন ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো এগুলোতে দেখা গেছে যে কোন স্টাডিতে দেখা গেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ কিছু হেলথ প্যারামিটার ইমপ্রুভ করে, যেটা আমাদের রমাদানে আমরা দেখেছি। কেমন? এই স্টাডি গুলো এখনো আন্ডার ওয়ে, কেমন কোন স্টাডিতে দেখিয়েছে কিছু মেটাবলিক প্যারামিটার ইমপ্রুভ করে। কিন্তু ক্লিয়ারলি বলেছে যে কেন এই মেটাবলিক প্যারামিটার গুলো ইমপ্রুভ করছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ, দিস ইজ নট ইয়েট ক্লিয়ার। অনেকগুলো হাইপোথিসিস দেওয়া হয়েছে, কিন্তু কিছু স্টাডিতে পাওয়া গেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এটা কিছু মেটাবলিক বেনিফিট দিচ্ছে। দ্যাট ইজ ট্রু। আরেকজন বলেছেন যে স্যার স্যার একটা সম্পূরক প্রশ্ন করি। স্যার প্লিজ। এই অটোফেজির যে ইয়াটা মানে কি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে অটোফেজি সম্বন্ধে স্যার আমরা শুনতে পাই অনেক কিছু। এবং যিনি ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা বলছেন ইউটিউবে জনপ্রিয় একজন ডাক্তার। তো উনি কিন্তু এই জিনিসটাই তুলে ধরে আরকি বারবার অটোফেজির বিষয়টা। তো এই বিষয়টা হ্যাঁ, আমরা জাপানের তো একজন বিজ্ঞানীর ইন্টারমিটেন্ট কথা জানি। ফাস্টিং এবং জি। এটা একটা ফেনোমেনন কেমন, কিন্তু অটোফেজি যেটা হচ্ছে যে এখানে কিন্তু যেটা হয় মেইনলি যেটা আমাদের ডিসফাংশন হচ্ছে সেটা কিন্তু অটোফেজি পার্ট অফ দ্য মেকানিজম কেমন, কিছু ডেড সেলকে এনকার্ড করছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কেমন, এটা একটা হাইপোথিসিস বেসিক্যালি অটোফেজি কেমন, এটা হাইপোথিসিস। কিন্তু এখন সারা পৃথিবীটা চলছে কিসের উপর জানেন? সেটা হচ্ছে যে এভিডেন্স বেসড মেডিসিন কেমন, যে এপিডেমিওলজিক্যাল স্টাডিকে প্রমাণ হিসেবে লেকচারের মধ্যে উপস্থাপন করে সেই লোক যখন আবার এভিডেন্স বেসড অ্যাম আমাদের এখন দুনিয়া চলছে এভিডেন্স বেসড এ কথা বলেন, তখন একটু না হেসে তো পারি না। কোন স্টাডি দেখাতে পাচ্ছে না যে অটোফেজি করে যে লং টার্ম কেউ বেনিফিট পাচ্ছে, কারো কার্ডিওভাস্কুলার বেনিফিট হচ্ছে কেমন, আপনি কি দিবেন কেমন অটোফেজি করে? আপনি তো দেখাতে হবে যে আপনি একটা স্টাডি করেন, ওকে আপনি এত পেশেন্টকে কেটো ডায়েট দিচ্ছেন, আপনি একটা স্টাডি করেন যে যেটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মধ্যে দিয়ে স্টাডি করেন যে এই পেশেন্টকে এক বছর কেটো ডায়েট করে পেশেন্টকে কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি দিতে পেরেছেন কেমন, তাহলে না সবাই মানবে কেমন। এরকম গবেষণা তো হয়ে গিয়েছে। তা আরেকটা গন্ডগোল হয়েছে। তিনি অটোফ্যাজি নিয়ে জবাব দিচ্ছিলেন। তো জবাব দিতে খেই হারিয়ে ফেলেছেন এবং এখন কিটোজেনিক ডায়েটকে এর মধ্যে টেনে নিয়ে এসেছেন। তো আ কিটোজেনিক ডায়েট করলেই সবার যে অটোফেজি হবে বা হতেই হবে তা কিন্তু নয়। কিটোজেনিক ডায়েটও আমরা ৩ বেলা খেয়ে করতে পারি। সেক্ষেত্রে অটোফেজি হওয়ার সুযোগ কমে যায়। আর যদি কেউ লম্বা করে উপোস করে এবং শর্করা ভিত্তিক খাদ্য খায়, তাহলেও তার ক্ষেত্রেও এই অটোফেজি হতে পারে। যাই হোক, আমি সেই তর্কে যাব না। আ কিন্তু যেটা খেয়াল করবেন যে প্রশ্ন করা হয়েছিল অটোফেজি নিয়ে। কিন্তু কথা বলতে উনি এখন কিটোজেনিক ডায়েটকে টেনে নিয়ে এসছেন আলোচনার মধ্যে। ইউ ক্যান চেঞ্জ দ্য থ্যাংক ইউ স্যার। মানে চেঞ্জ অটোফেজি দ্য সম্বন্ধে আসলে ওয়ার্ল্ড। ওরকম এভিডেন্স নাই এটা না, বলতে। না, ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উইথ ইউর স্টাডিজ কেমন, আপনি যদি একটা ভালো স্টাডি পাবলিশ করতে পারেন, একটা হাই ইমপ্যাক্ট জার্নালিস্ট, সারা পৃথিবী আপনার কথা মেনে নেবে কেমন। এখানে ইউটিউবে মানুষকে মিসগাইড করা তো এটা তো ঠিক না কেমন। আপনি অ্যাম এই স্টাডিগুলো হয়ে গিয়েছে। এই স্টাডিগুলো অত্যন্ত নামকরা জার্নালে প্রকাশিত হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ভুল লোকের কাছ থেকে স্টাডিটা চেয়েছেন। প্রফেসর স্টিফেন ফিনির নাম যদি সার্চ করতেন, প্রফেসর এরিক ওয়েস্টম্যানের নাম সার্চ করতেন, প্রফেসর আ জেফ ভলেক, এদিকে অ্যা উম আম আর কার নাম বললাম? নাম এতগুলো আছে যে একের পর এক মনের মধ্যে অ্যা জট পাকিয়ে যায়। ডক্টর ডমিনিক ডি অগাস্টিনো আছে, ডক্টর ক্রিস পালমার আছে, এরকম আরো অনেক আছেন। ডক্টর শেবানি সেথি আম স্ট্যানফোর্ডের, তারপরে এদিকে ডক্টর জর্জিয়া ইড, তারপরে উম আরো, আরো এদিকে কথা বলছেন আম ইউকেতে যে এক্সপার্ট রয়েছেন কি যেন? জোয়ি হারকাম্প, এরকম অনেকেই গবেষণা করেছেন, গবেষণাপত্র প্রকাশ করেছেন। ভার্টা হেলথ যে ক্লিনিক, তাদের যে পাবলিকেশন গুলো, সেগুলোকে দেখুন। তাহলে কেটোজেনিক ডায়েট সম্পর্কে আপনি একটা বাস্তব চিত্র পাবেন। এই কাল্পনিক যে অ্যা দৈত্য ভয়ংকর জানোয়ারটাকে আপনি কেটোজেনিক ডায়েট দাবি করে উপস্থাপন করছেন, সেটা আসলে কল্পনা, সেটা বাস্তব না। একটা হাই ইমপ্যাক্ট জার্নালে একটা স্টাডি পাবলিশ করেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে মেনে নিবে কেমন। আপনি দেখবেন যে থ্যাংক ইউ আমেরিকাতে স্যার। ইভেন অনেকে আছে যারা পড়তে হবে তো। হচ্ছে যে কম পড়াশোনা করে, তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু তারাও কিন্তু এই কেটো ডায়েট করছে অনেকে কেমন। অনেকে আসছে আমেরিকা থেকে, আত্মীয় স্বজন আসেন যে হ্যাঁ কেটো ডায়েট করছে। ওইখানেও কিন্তু মানুষ যে খুব পড়াশোনা করে ইয়ে হয়ে যায় তা কিন্তু না কেমন। অনেক লোকজন আছে যারা অনেক কম পড়াশোনা করে, শুধুমাত্র কাজ করে আর চলে কেমন, তারা কিন্তু অনেকে কেটো ডায়েট করছেন কেমন। প্রফেসর ডক্টর স্টিফেন ফিনি হচ্ছেন অ্যা একজন কম শিক্ষিত লোক, অথবা ডক্টর জেফ ভলেক
হচ্ছেন কম শিক্ষিত লোক। প্রফেসর ডক্টর জেফ ভলেক। ওদিকে ডক্টর ডেভিড হার্পার কম শিক্ষিত লোক। ডক্টর স্টিভেন কুনিন কম শিক্ষিত লোক। উম উম শিখে এসেছে মানুষ কেটে করছে, কিন্তু these are studies published on US আমেরিকায় যারা পড়াশোনা জানা লোক, যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু এটার এগেইনস্টে। কেমন? কিন্তু বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম হাইপোথিসিস কিন্তু তারা প্রচার করছে। কেমন? হাইপোথিসিস প্রচার করছে। আপনি দেখবেন একটা ওয়েবসাইট আছে, ওনার নাম বললে আপনারা খুঁজে দেখতে পারেন, এরিক বার্ড। কেমন? বিভিন্ন রকম মেকানিজম দেখান। কেমন? কিন্তু কোথাও কিন্তু দেখাতে পারেন নাই যে লং টার্ম কোনো বেনিফিট পাওয়া গেছে। কেমন? তো অনেকে এগুলো নকল করছে, ভিডিও বানাচ্ছে। কেমন? এরিক বার্গ একজন কাইরোপ্র্যাক্টর যিনি এই তথ্যগুলো শিখে মানুষকে সহজ ভাষায় বোঝান। কিন্তু তিনি কিন্তু নিজে রিসার্চার না। তো বরং আপনি যদি এরিক ওয়েস্টম্যানকে খুঁজতেন, তাহলে সঠিক তথ্য পাবেন। আপনারা যারা কেটোজেনিক ডায়েট সম্পর্কে এখনো বিভ্রান্ত, তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যান তার লেকচার দেখবেন। প্রফেসর স্টিফেন ফিনির লেকচার দেখবেন। প্রফেসর জেফ ভলেক এর লেকচার দেখবেন। আ এবং সঙ্গে প্রফেসর টিম নোকস আছেন। আ dietdoctor.com নামে যে একটা ওয়েবসাইট আছে, সেখানে এই সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে। মানে আমি এত ডাক্তার এবং আম রিসার্চার প্রফেসর ডক্টর বেন বিকম্যান, এরকম এত লোকের নাম আমি আসলে আমার মাথায় গিজগিজ করছে যে সবার নাম বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো সেজন্য আমি জাস্ট আপনাদেরকে বলব যে আপনারা কয়েকজন এই প্রফেসর স্টিফেন ফিনি, প্রফেসর জেফ ভলেক, প্রফেসর আম এরিক ওয়েস্টম্যান, ওনাদের কথাগুলো দেখুন, ওনাদের কাজগুলো দেখুন, রিসার্চ পেপারগুলো দেখুন। তাহলে আমাদের এই বিশেষ জ্ঞানীর এই বাজে কথাগুলো তখন আর আপনাদের শুনতে ইচ্ছে করবে না। সো এগুলো আপনারা এজ এ সায়েন্টিস্ট আপনারা কিন্তু বায়াস হবেন কখন? যখন দেখবেন যে হাই ইমপ্যাক্ট জার্নালে কোনো বেনিফিটের কোনো স্টাডি পাবলিশড হয়েছে। কেমন? সো আমার মনে হয় এটা দিয়ে আপনারা মিসগাইডেড হবেন না। অনেক হাইপোথিসিস দেখাবে, এটা ভালো হবে, ওইটা ভালো হবে। দিস আর অল হাইপোথিসিস। এটা কিন্তু প্রুভ করা যাচ্ছে না। কেমন? প্রুভ করা যাচ্ছে না বাই লং টার্ম স্টাডিজ। ডাক্তারদের কনভিন্স করা তখনই সহজ হবে। ডাক্তারদের কনভিন্স করা তখনই ইজি হবে। কারণ ডক্টরস আর সায়েন্টিস্ট, তাদেরকে এত সহজে আপনি বোকা বানাতে পারবেন না। কেমন? সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন, কিন্তু ডাক্তারদের বোকা বানানো কিন্তু অত সহজ না। কেমন? ডাক্তার নিজে যখন নিজেকে বোকা বানিয়ে রাখে, তখন তাকে সঠিক তথ্য খাওয়ানোটা বড় কঠিন। এই যারা এই লেকচারটা দেখে কিটো ডায়েট সম্পর্কে বিজ্ঞ হয়ে গিয়েছেন, বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। এই যে শরীফউদ্দিনের নাম একটু পরপর ভেসে ওঠে। তার সঙ্গে কয়েকবার আমি যোগাযোগ করেছি যে, "ভাই, আমার কথাটা একটু শোনো। আমি কিটোজেনিক ডায়েট সম্পর্কে আসলে প্রশিক্ষিত। তোমরা যেটা শিখেছ সেটা ভুল।" শুনতে রাজি না। শুনতেই রাজি না। এত বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। তো ডাক্তাররা তখনই রাজি হবে, ডাক্তাররা তখনই কনভিন্সড হবে যখন আপনি স্টাডি পাবলিশ করবেন, যখন এটা জার্নালে আসবে। ডাক্তাররা যখন সেরকম না বাংলাদেশি জার্নালেও সাধারণত। একটা ভালো একটা স্টাডি পাবলিশ করে দেখেন যে কার্ডিওভাস্কুলার মর্টালিটি ভালো হয়েছে। কেমন? সেটা তো আপনি পারছেন না। সো আপনি তো আমাদেরকে কনভিন্স করতে হবে না উইথ ইওর সায়েন্স, উইথ ইওর নলেজ, উইথ ইওর পাবলিকেশন। কেমন? এটা তো পারছেন না। সুতরাং এত সহজে আমরা কিন্তু মেনে নিচ্ছি না। কারণ আমাদের হাতে এভিডেন্স আছে। আমাদের কাছে লং টার্ম 25 বছর ধরে যে স্টাডি হচ্ছে, কেমন? এটা কিভাবে আপনি ইগনোর করবেন? কেমন? 11 এটাকে ইগনোর করব কারণ হচ্ছে এটা এপিডেমিওলজিক্যাল গার্বেজ। এপিডেমিওলজিক্যাল আবর্জনা। তো আবর্জনাকে ফেলে দেওয়াটা খুব সহজ। এইরকম আবর্জনা থেকে আমরা সর্বোচ্চ পেতে পারি অনুমান, যে বিষয়টা আপনার হয়তো জানা নেই। তো অনুমান দিয়ে আমি করব কি? অনুমান সাধারণ মানুষের সামনে উপস্থাপন করব কেন? অনুমান তো অনুমান, প্রমাণ তো নয়। বছর ধরে যে 25,000 পেশেন্টের উপর স্টাডি হয়েছে, সেটা আপনি কিভাবে ইগনোর করবেন? ইফ ইউ আর এ সায়েন্টিস্ট, আপনি কিন্তু এই ঘটনাটিকে প্রবাহে কিন্তু ভাসাবেন না। আমি জানি যে বাংলাদেশের ডাক্তাররা অনেক ব্রিলিয়ান্ট, তারা দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, অনেক সুনাম কুড়াচ্ছে। এত সহজে কিন্তু তাদেরকে আপনি কনভিন্স করতে পারবেন না। কেমন? থ্যাংক ইউ যারা স্যার। একটু কনভিন্স না হওয়ার জন্যে যখন শক্ত হয়ে বসে আছে যে, "তুমি যতই যুক্তি দাও আমাকে, যতই প্রমাণ দাও, আমি দেখব না, আমি বুঝব না।" তখন তাদেরকে বোঝানোটা খুব কঠিন। সত্য কথা। আমি সেই স্ট্রাগল করে যাচ্ছি। গত ২০২০ সালের পর থেকে তো আমি এই বিষয়ে কথা বলে আসছি এবং বাংলাদেশে অনেক ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। এই ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদকে আমি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি। উনার WhatsApp এ মেসেজ দিয়েছি। কোনো রেসপন্স নেই। কোনো জবাব নেই। উনারা কথা শুনতে রাজি না, বলতে রাজি না। স্যার আরো কনভিন্স কিছু প্লিজ গো কোয়েশ্চেন থ্রু ছিল দ্য আমাদের স্টাডিজ। এখানে। জি স্যার। স্যার উপরের দিকে যে স্যার ছিল জি স্যার। প্লিজ সঞ্জিত। যাই হোক, আমি এরপরে আর লম্বা করব না। এরপরে ওনারা এই একই রকম বাজে কথা আসলে চালিয়ে গিয়েছেন এবং সবশেষে গিয়ে অনুরোধ করেছেন যেন এই গবেষণাগুলোকে উনি যে রেফারেন্স দিয়েছেন সেগুলো আমরা ভালো করে পড়ি এবং আমার ক্ষেত্রে গন্ডগোল হয়েছে সেটাই। আমি মন দিয়ে পড়ার চেষ্টা করেছিলাম। পড়তে গিয়ে দেখলাম যে উনি এমন গবেষণা তুলে এনেছেন যেই গবেষণার সঙ্গে অ্যা আলোচ্য বিষয়ের কোনো সম্পর্কই নেই এবং সেটাকেই তিনি যুক্তি আকারে, প্রমাণ আকারে হাজির করেছেন। তো জুনিয়র ডাক্তার গাধাগুলো সেটা হজম করেছে। কারণ তারা আসলে যাচাই করতে যায়নি। যা বলেছে তাই গোগ্রাসে গিলে অবশ্য পরীক্ষায় যদি পাস করতে হয় তাহলে এরকম কথা না লিখলে পাস করতে পারবে না। সেটাও একটা সমস্যা। তো
আ কিন্তু আমি আমার দেখা শেষ এবং আমি জানি যে এই উপস্থাপনাটা, এই লেকচারটা ছিল আ জাস্ট আ পিস অফ রাবিশ, গার্বেজ। আর এই উপস্থাপনাটা দিয়ে যেহেতু বাংলাদেশের চিকিৎসক সমাজের একটা বিশাল অংশ এটাকে সত্য বলে ধরে নিয়েছে, তারা বিপথে চলে গিয়েছেন। এবং আ যদি এই অপচেষ্টাটা যদি না হতো, এই লেকচারটার মধ্যে যদি কিটোজেনিক ডায়েট সম্পর্কে সঠিক চিত্রটা আসলে তুলে ধরা হতো, তাহলে বাংলাদেশ থেকে টাইপ 2 ডায়াবেটিসটাকে রাতারাতি বিদায় করে দেয়া যেত। তো উনি অ্যাম ডাক্তার জাহাঙ্গীর কবির যেখানে চেষ্টা করছিলেন এই ধারণাগুলোকে মানুষের মধ্যে প্রচার করে মানুষকে কার্বোহাইড্রেট থেকে সরিয়ে এনে প্রোটিন এবং ফ্যাট ভিত্তিক জীবন ধারণ করার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য যে আম কাজগুলো রোদে যাওয়া, ব্যায়াম করা, ঠিক মতন ঘুমানো এই বিষয়গুলো করে মানুষকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওনারা তখন চেষ্টা করছিলেন কি করে তার পায়ে কামড় দেওয়া যায়। এবং তার উপস্থাপিত যুক্তিগুলোকে বিচার না করে তারা জুনিয়র ডাক্তার, সে তো কিছুই জানে না। সে তো অ্যা endocrinologist নয়। তার কথা আমরা শুনবো কেন? এইরকম একটা আচরণ করে সেই বেচারার বিরুদ্ধে তো কত রকমের কত কিছু হয়েছে সেটা আপনারা অনেকেই তার সাক্ষী। তো আসলে এই যদি আমরা চিন্তা করি তাহলে আমি দেখতে পাই বাংলাদেশে এই আ টাইপ 2 ডায়াবেটিস উম রোগটাকে দেশ থেকে বিদায় করে ফেলার একটা সুযোগ তৈরি হয়েছিল এই ২০১৯-২০২০ এই সময়টাতে। কারণ জাহাঙ্গীর কবির নামে এক ডাক্তার সঠিক যে পথ, যেই পথ অনুসরণ করলে আসলে এই অসুখগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই পথটা নিয়ে আলোচনা করা শুরু করেছিলেন এবং আমাদের ডাক্তাররা, বিশেষ করে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ এই লেকচারটার মাধ্যমে চিকিৎসক সমাজকে বিভ্রান্ত করেন এবং বিপথে পরিচালিত করেন। তার ফলাফলে আমরা এখনো ভুগছি। তো আম ঔষধ বিক্রি বেড়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যেমন উনারা যে কথাগুলো বলেন, একই কথা বলেন আসলে। উনাদের এই কথাগুলো মানলে রোগীর রোগ জীবনেও সারবে না। সারা জীবন রোগী ওষুধ খাবে। সারা জীবন রোগীর ইনজেকশন নিতে হবে এবং রোগীর আয়ু আসলে কমে আসবে। তো যেটা কি বলবো? যখন আমি চিন্তা করি তখন আমার কাছে খুব আ ডিপ্রেশন এর মধ্যে চলে যাই আমি। আমার জন্য খুবই কষ্টকর এই ব্যাপারটা সহ্য করা। কারণ চিকিৎসক যা আমার ছোট ভাইও চিকিৎসক এবং চিকিৎসকদের যেরকম খোলা মন থাকা উচিত, যেটা আমার ছোট ভাইয়ের আছে, কিন্তু অন্য ডাক্তারদের দেখি না। আর যদি প্রফেসর কেউ হয়ে যান, ওরে বাপরে বাপ! কত বড় কি যে হয়ে গিয়েছেন, উনি তো সব জানেন। অথচ কাজ পরীক্ষা করতে গিয়ে দেখলাম জানে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম এবং মানুষের সর্বনাশ করছে এই, এই আ মানে মূর্খ বিশেষজ্ঞরা। যাই হোক, আশা করছি এই আলোচনা থেকে আপনারা আমার উপস্থাপিত যুক্তিগুলোকেও যাচাই করবেন। যাচাই করে দেখবেন যে আমি মিথ্যে কথা বললাম কিনা, ভুল কথা বললাম কিনা এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে উনাকে কি একজন আ মানে আ অত্যন্ত সম্মানিত চিকিৎসক হিসেবে বলব? নাকি জাতীয় কুলাঙ্গার হিসেবে আমরা আ আখ্যায়িত করব? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।